র্যাপিং পেপার খুলে ভালোবাসার মানুষটির লাশ দেখে বাকরুদ্ধ হয়ে গেল তুরাগ। প্রিয় তোমার লাশ জন্মদিনের উপহার হিসেবে পাবে এমনটা কল্পনা করেনি তুরাগ। সবাই জন্মদিনে কত সুন্দর চোখ ধাঁধানো উপহার পায়, সেক্ষেত্রে তুরাগ কী পেয়েছে? র্যাপিং পেপার মোড়ানো টলি ব্যাগে স্ত্রীর লাশ, যাকে কিনা সে নিজের থেকেও বেশি ভালোবাসে। এমনটা তো হবার কথা ছিল না। কাল সন্ধ্যা অবধিও তো দুজনে কত হাসি খুশি ছিল, স্বপ্নের মতো দিন ছিল। কয়েক ঘন্টার ব্যবধানে একটা ঝড়ো হাওয়ায় এসে সব তছনছ করে দিয়ে গেল। স্ত্রীর দিকে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে জ্ঞান হারালো তুরাগ। হুইল চেয়ারেই ঢলে পড়ল। ভালোবাসার মানুষটির লাশ দেখার চেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আর কি হতে পারে? এটা খুবই কষ্টদায়ক বিষয়। আওয়াজ পেয়ে কাজের মেয়ে শিলা দৌড়ে এলো সদর দরজার কাছে। দরজার কাছে এসে তুরাগের সামনে থাকা টেবিল ব্যাগে প্রতিভার লাশ দেখে সজোরে চিৎকার দিল। কাঁপা কাঁপা হাতে একটা মালকিনকে ছুতে গিয়েও ছুলো না, আবারও চিৎকার দিল। শিলার চিৎকার শুনে পাশের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো জাহাঙ্গীর আলম। তুরাগের ফ্ল্যাটের দরজা খোলা থাকায় ভিতরে এসে প্রতিভার লাশ দেখে আটকে উঠলেন। জাহাঙ্গীর আলম ঠান্ডা মাথার মানুষ, হুটহাট উত্তেজিত হন না। তিনি নিজের ভয় আর আতঙ্ক নিজের মাঝে চাপিয়ে পকেট থেকে ফোন বের করে হাতে নিলেন। তারপর বিল্ডিংয়ের মালিক সমিতির সভাপতি, পুলিশ এবং প্রতিভার পরিবারকে খবর দিলেন। প্রতিভার মা তিহানা জাহান এসে মেয়ের লাশ দেখে জ্ঞান হারালেন। বাবা প্রভাত মির্জা মাথায় হাত আর হাতে ব্যান্ডেজ নিয়ে মেয়ের থেকে খানিকটা দূরে চেয়ারে বসে স্থির দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। একমাত্র আদরের সন্তানের এমন করুণ মৃত্যু তিনি মানতে পারছেন না। তার যেন বিশ্বাসই হচ্ছে না। তিনি হতভম্ব হয়ে গেলেন। কাল রাতেও মেয়ে তাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে, কত শাসন করেছে। কাল অবধি মেয়েটা কত চঞ্চল ছিল, কিন্তু আজ তার চঞ্চল মেয়ের বদলে পড়ে আছে মেয়ের নিষ্প্রাণ দেহ। কে জানতো বাবাকে দেখে ফিরতে গিয়ে মেয়েটা আর ফিরবে না, চিরবিদায় নিবে। এমন হবে জানলে কালকে ফিরতে দিতেন না, তিনি নিজের কাছেই রেখে দিতেন। প্রভাত মির্জার পেছনে দাঁড়িয়ে বিলাপ করে কেঁদে যাচ্ছে এক যুবতী, বয়স প্রতিভার মতোই হবে, এই 22 কি 23। শ্যামলা বর্ণের মায়াবী চেহারার এই মেয়েটির নাম স্বরূপা। সম্পর্কে প্রতিভার বান্ধবী, আর সবাই তাদের বান্ধবী মনে করলেও তারা কখনো একে অন্যকে বান্ধবী মনে করতো না, বোনের মতো আপন ভাবত। প্রতিভা তো নিঃশ্বাস একটা ফেললেও স্বরূপার সাথে শেয়ার করত। একের দুঃখে অন্যের দুঃখ, একের সুখে অন্যের সুখ, এমন ভাব দুজনার। খুবই বিশ্বস্ত আর ভালোবাসার মানুষ। স্বরূপা প্রতিভার পরিবারের একজন। তিহানা আর প্রভাত মির্জা স্বরূপাকেও তাদের মেয়ে ভাবেন, সেই হিসেবেই ট্রিট করেন। রক্তের সম্পর্ক না হলেও সম্পর্কটা আত্মার। আত্মার সম্পর্কের বিচ্ছেদের কষ্ট অসহ্য। বান্ধবীর লাশ দেখে স্বরূপার কলিজা ফেটে যাচ্ছে। বান্ধবীর মৃত্যুর খবর শুনে কিভাবে যে এসেছে সেই জানে। পরনে বাসার পরা পাতলা টি শার্ট আর প্লাজো, গায়ে ওড়না নেই, চুল সব এলোমেলো, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে, দেখতে বিধ্বস্ত লাগছে। দেখেই বোঝা যাচ্ছে প্রতিভার বাবা মায়ের মতো সেও ট্রমার উপর দিয়ে যাচ্ছে। স্বরূপার বিলাপে বিরক্তির রেখা ফুটে উঠল সাব ইন্সপেক্টর অধরা আনানের মুখে। তরুণী ইন্সপেক্টর অধরা আনান প্রতিভার লাশের সামনে বসে লাশ খতিয়ে দেখছে। এমন কোনো কুলু পায়নি। স্বরূপার বিলাপে তার মনোযোগ বিঘ্ন হচ্ছে বারবার, এতেই বিরক্ত সে। প্রতিভার দিকে খানিক তাকিয়ে একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো অধরা। তারপর স্বরূপাকে ডাকলো। স্বরূপা হেসকি তুলতে তুলতে ধীর পায়ে অধরার সামনে এসে দাঁড়ালো। অধরা একবার স্বরূপাকে পরখ করে বলল, কান্না থামিয়ে আমার প্রশ্নের উত্তর দাও। স্বরূপা ভেজা গলায় বলল, বলুন। তোমার পরিচয়? কান্না থামিয়ে মিনমিনিয়ে গলায় স্বরূপা উত্তর দিল, আমি স্বরূপা, প্রতিবার বান্ধবী। প্রতিভার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? আমাদের আত্মার সম্পর্ক ছিল, অটুট বন্ধন ছিল। বোনের মতো ছিলাম, কত আনন্দে ছিলাম, এক ঝড়ে সব শেষ হয়ে গেল। আর বলতে পারল না। স্বরূপা আবার সশব্দে কেঁদে দিল। স্বরূপার কথা আর ভাবভঙ্গি দেখে অধরা বুঝতে পারল
দুজনের বন্ধনের গভীরতা বেশ। প্রতিবার মৃত্যুতেও সে ভীষণ কষ্ট পেয়েছে। রূপার এখন কথা বলার অবস্থায় নেই। অধরা স্বরূপাকে আর জিজ্ঞেস করল না। উপস্থিত সবার দিকে একবার চোখ বুলালো, তারপর কাজের মেয়ে শিলাকে ডাকলো। শিলা ভয়ে ভয়ে এগোলো। অধরা বলল, তোমার পরিচয়? সসিলা এই বর্ষাকা মেয়ের মমিয়া। ভয়ে ততস্থ হয়ে তোতলিয়ে বলল শিলা। অধরা বলল, কবে থেকে এই বাসায় কাজ করো? 2 বছর ধরে কাম করি। কাল রাত থেকে আজ পর্যন্ত তুমি কোথায় ছিলে? এই বর্ষাত আসছিলাম। তুরাগ মানে প্রতিভার স্বামী কোথায় ছিল? বর্ষাত আসছিল। প্রতিভা কোথায় ছিল? বাপের বাসাত গেছিল রাইতে। অধরা এবার নড়েচড়ে দাঁড়ালো, তারপর বলল, বাবার বাসায় গিয়েছিল কখন আর এসেছিল কখন? হাইজিং না গেছিল রাইজা বাইবের কথা আর তো আইনো। শিলার ভাষার কাঠিন্য বেশ। অধরার বুঝতে কষ্ট হচ্ছে। অধরা বলল, গ্রামের বাড়ি কোথায় তোমার? নোয়াখালী। শিলার তোতলানো দেখে অধরা শান্ত কণ্ঠে বলল, ভয় না পেয়ে ঘটনা খুলে বলো, আমি কিছুই করব না, তবে সত্যটা গোপন করলে পরে আস্ত রাখবো না। বলো, আজ সকালে কি হয়েছিল? অধরার কথায় ঢোক গিলল শিলা। ভয়ে কলিজাটা কাঁপছে তার। ছোটবেলা থেকেই পুলিশকে ভীষণ ভয় পায় সে। অধরা এক কনস্টেবলকে কাছে ডাকলো, তারপর শিলাকে বলল। শিলা তোতলিয়ে তোতলিয়ে তার গ্রামের ভাষায় কাল রাত থেকে সব ঘটনা বলল, যার সারসংক্ষেপ এই যে কাল বিকেলে প্রতিবার বাবা প্রভাত মির্জা সন্ত্রাসীদের হামলার শিকার হন। এতে তার মাথা ফেটে যায় এবং হাত কেটে যায়। চিকিৎসা শেষে সন্ধ্যায় তার ম্যানেজার তাকে নিয়ে বাসায় পৌঁছান। বাবার অসুস্থতার খবর শুনে সাথে সাথেই প্রতিভা বাবাকে দেখতে ধানমন্ডি বাবার বাসায় যায়। তুরাগকে শিলার দায়িত্বে রেখে যায়। বাবার বাসায় গিয়ে প্রতিভা খানিক পর পর শিলাকে ফোন দিয়ে তুরাগের খোঁজ নেয়। শিলাকে জানায় রাতেই সে বাসায় ফিরবে, তবে দেরি হতে পারে, যাতে তুরাগকে ডিনার করিয়ে মেডিসিন খাইয়ে দেয়। প্রতিবার কথায় রাত 10টা নাগাদ শিলা তুরাগকে ডিনার আর মেডিসিন খাইয়ে রুমে নিয়ে দিয়ে আসে। তুরাগকে বিছানায় শুয়ে দিতে চাইলে তুরাগ নিষেধ করে। তুরাগ জানায় হুইল চেয়ারে বসেই সে প্রতিবার আসার জন্য অপেক্ষা করবে। অপেক্ষা করতে করতে তুরাগ হুইল চেয়ারেই ঘুমিয়ে যায়। শিলা প্রতিবার জন্য অপেক্ষা করতে থাকে বাসার রুমে। রাত 12টার পরও প্রতিভা না এলে শিলা প্রতিভার কাছে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ পায়। রাত 12:30 নাগাদ শিলার ফোনে একটা মেসেজ আসে প্রতিভার নাম্বার থেকে। মেসেজটা ছিল এমন যে, বাবার অসুস্থতার জন্য আজ বাসায় আসবে না, কাল সকালে আসবে, সাবধানে থাকতে, তুরাগের খেয়াল রাখতে। প্রতিবার মেসেজ পেয়ে শিলা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 8টায় শিলা তুরাগকে ঘুম থেকে জাগিয়ে ওঠায়। তুরাগ তখন হুইল চেয়ারেই বসা। চোখ খুলেই স্ত্রীর খোঁজ করে তুরাগ। স্ত্রীকে ফোন করে বন্ধ পেয়ে চিন্তিত হয়। শেষে শিলা প্রতিবার মেসেজের কথা বললে তুরাগ কিছুটা শান্ত হয়। তুরাগ মলিন মুখে স্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। সকাল 8:30টায় বাসার কলিং বেল বাজে। কলিং বেল পেয়ে প্রতিভা এসেছে ভেবে শিলা দৌড়ে গিয়ে দরজা খুলে। স্ত্রী এসেছে ভেবে তুরাগও নিজের রুম থেকে বেরিয়ে আসে। তারপর বাসার রুমের এক কোণায় থাকা সদর দরজার কাছে যায়। দরজা খুলে নূর করিমকে দেখে শিলা তুরাগ দুজনেই হতাশ হয়। দুধওয়ালা এসেছে গরুর দুধ দিয়ে যেতে। বায়ুবৃদ্ধি দুধওয়ালা নূর করিম প্রতিদিন সকাল 8টা কি 9টার মাঝে এসে তার পোষা গাভীর দুধ দিয়ে যায় ফ্ল্যাটে ফ্ল্যাটে। আজও তার ব্যতিক্রম হয়নি। শিলা নূর করিম থেকে দুধের প্যাকেট নিয়ে নেয়। নূর করিম চলে যায়। শিলা দরজা বন্ধ করতেই চোখ যায় দরজার পাশে রাখা র্যাপিং পেপার মোড়ানো বড় গিফট বক্সটার উপর। শিলা তুরাগকে দেখায়। তুরাগের মনের অবস্থা ভালো না থাকায় গিফটের দিকে ভালো করে নজর দেয় না, বলে হয়তো অন্য কারো। শিলাকে ভিতরে আসতে বলে। শিলা ভালো করে গিফট পেপারের উপর তাকাতেই তুরাগের নাম দেখতে পায়। টেনে টুনে 8 পাস করায় একটু পড়তে বা বুঝতে সমস্যা হয় না যে গিফটটা তুরাগের জন্যই আসছে। শিলা বক্সটা ঠেলে ঠেলে ভিতরে নিয়ে আসে, যেহেতু অনেক ভারী। ভিতরে এনে তুরাগের সামনে রেখে তুরাগকে নেম ক্যাডে তুরাগের নাম দেখায়।
এবং গিফটটা খুলে দেখতে বলে। র্যাপিং পেপারের উপর নেম ক্যাডে শুভ জন্মদিন তুরাগ, তোমার জন্মদিনে ছোট্ট একটা উপহার আমার পক্ষ থেকে। লেখাটা দেখে তুরাগ গিফট খুলতে নেয়, কারণ লেখাটা ছিল প্রতিভার। স্ত্রীর লেখা চিনতে অসুবিধা হয় না তার। তুরাগ ভাবে প্রতিভা তাকে জন্মদিনের সারপ্রাইজ দিবে বলেই বাবার বাসা থেকে আসেনি, আর প্রতিভাই এই গিফটটা পাঠিয়েছে। তুরাগ যখন গিফটটা খুলতে ব্যস্ত, তখন শিলা রান্নাঘরে চলে যায় সকালের নাস্তা তৈরি করতে। মিনিট 20 পরে বসার ঘর থেকে কোনো স্টিলের ঝনঝন আওয়াজ শুনে বসার ঘরে আসে শিলা। দেখে তুরাগ হুইল চেয়ারে ঢলে পড়েছে, তার মাথাটা কাত করা। হুইল চেয়ার হেলে গিয়ে দেওয়ালের সাথে ঠেকেছে। শিলা তুরাগের কাছে গিয়ে তুরাগকে ঠিক করে বসায়, তারপর কয়েকবার ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। তারপর পানি আনার জন্য পা বাড়াতেই সামনে বিশাল সাইজের টলি ব্যাগের ভিতরে প্রতিভাকে দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার জুড়ে দেয়। এরপর পাশের ফ্ল্যাটের চাচা আসে এবং সবাইকে খবর দেয়। শিলার কথা খুব মনোযোগ দিয়ে শুনে অধরা, তারপর ভাবুক কণ্ঠে বলে, আচ্ছা তুরাগ হুইল চেয়ারে কেন? কি হয়েছে? আর কবে হয়েছে? 15 কি 16 বছরের কিশোরী শিলা জবাব দেয়। অ্যাক্সিডেন্ট হয়েছে 2 মাস আগে। রাস্তায় গাড়ি চলতে যাই, হাসপাতালে আসছিল 20 দিন। ঠ্যাং ভাঙি গেছে, আইটে হারে না। হিললেই ডাক্তারে হুইল চেয়ারে চলবেল্লাই কইছে। হেসমেতুন ভাইয়া হুইল চেয়ারে আছে। ও আচ্ছা, তা ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? মেলা ভালো আছিল। ভাইয়া ভাবির তো লাভ ম্যারেজ। মেলা ভালোবাসে, দেনও করে ধনও করে। কখনো রাগারাগি বা ঝগড়া হয়নি, বিশেষ করে গত 1 সপ্তাহে? না ম্যাডাম, কিছু হয়নি। বিয়ের পর থেকে কোনোদিন ওকে রাগারাগিও করতে দেখুন। ভাবি তো ভাইয়ের সেবা করে দিন রাত, ভাইয়ের মেলা খেয়াল রাখে। ওহ আচ্ছা। বলেই অধরা জাহাঙ্গীর আলমের কাছে যায় এবং তার সাথে কথা বলে। সেও প্রতিভা আর তুরাগের সম্পর্কে ভালোই ধারণা প্রকাশ করেছে, কোনো খারাপ দিক দেখেনি। জাহাঙ্গীর আলমের সাথে কথা বলে অধরা আবার লাশের কাছে গেল। তরুণী সাব ইন্সপেক্টর অধরা আনান আরও একবার প্রতিভাকে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে। এই কেসটা অধরাই হ্যান্ডেল করবে, তার কপালে চিন্তার ভাঁজ। পুলিশে জয়েন করেছে প্রায় বছর 3 হবে। এর মাঝে অনেক চ্যালেঞ্জিং কেস হাতে পেয়েছে, অল্প সময়ের মাঝে অনেক জটিল কেস সমাধান করে সুনাম অর্জন করেছে। চারদিকে তার নিষ্ঠা আর সাহসিকতার জয়গান হয়। মেয়ে হয়েও কখনো পিছনে থাকেনি, বরং অনেক পুরুষ পুলিশ যা সাহস করতে পারেনি তা অধরা করেছে। বড় বড় রাঘব বোয়ালের মুখোশ টেনে খুলেছে নির্ভয়ে। কিন্তু 3 বছরের কর্মজীবনে প্রতিভার কেসের মতো এমন চ্যালেঞ্জিং আর রহস্যময় কেস আর পায়নি সে। যখন থানায় ফোন দিয়ে কেউ একজন বলেছিল র্যাপিং পেপার মোড়ানো ট্রলি ব্যাগে একটা লাশ পাওয়া গেছে, দ্রুত আসতে, তখনই অধরার মনে হয়েছে বেশ রহস্যময় কেস পেতে যাচ্ছে। কিন্তু ঘটনাস্থলে এসে প্রতিবার লাশ দেখে তার মনের ভাবটা বেড়ে গেল। এর আগে অনেক লাশ দেখেছে, কিন্তু এমন লাশ দেখেনি অধরা। স্ত্রীকে খুন করে লাশকে বারবি গাউন আর পার্টি সাইজ দিয়ে স্বামীর জন্মদিনে পাঠানো হয়েছে। লাশের দুধে আলতো ফর্সা চেহারায় ভয়ার্ততার পরিবর্তে রয়েছে বিস্ময়ী ভাব। গোল গোল চোখ দুটো বড় বড় দ্বিগুণ গোল করে তাকিয়ে আছে। মানুষ অনাকাঙ্ক্ষিত বিষয় দেখলে যেমন অবাক হয়, তেমনই একটা ভাব। মৃত্যুর আগে হয়তো চমকপ্রদ কিছু দেখেছে, যার দরুন সে বিস্মিত হয়েছে। বিস্মিত ভাবটা অতি মাত্রায় ছিল বলেই চেহারায় মৃত্যু কষ্ট থেকে চমকপ্রদ বিষয়ে বিস্ময়ী ভাব লেগে আছে, যা মৃত্যুর কষ্টকেও তুচ্ছ করেছে। তাই তো গোল গোল দুটো চোখ আর চেহারায় বিস্ময় মাখিয়ে মারা গেছে। তা আর স্বাভাবিক হয়নি, এখনও সেভাবেই আছে। পরিধানে একটা অফ হোয়াইট বারবি গাউন, তাতে অফ হোয়াইট ডায়মন্ড ব্রেসলেট, গলায় ভারী কাজের ডায়মন্ডের নেকলেস যা পুরো গলাটাকে ঢেকে রেখেছে, কানে নেকলেসের সাথে মিলানো ইয়ারিং বা হাতের অনামিকা আঙ্গুলে ডায়মন্ডের রিং,
মাথার চুলগুলো পাপ করে খোপা করা, চেহারায় মেকআপের কমতি নেই, ভারী মেকআপ করা হয়েছে, পাটি সাজে সাজানো হয়েছে। সব মিলিয়ে প্রতিভার রূপ এখনও নজরকাড়া। না জানি চেহারাটা স্বাভাবিক থাকলে কেমন লাগতো। নিশ্চয়ই অপ্সরের মতো লাগতো, কিংবা পুতুলের মতো। তবে একটা বিষয় অধরাকে অবাক করেছে, তা হলো প্রতিবার সাজসজ্জার বিঘ্ন না হওয়া। প্রতিবার সাজসজ্জা একটুও এদিক ওদিক হয়নি। না লিপস্টিক ছড়িয়েছে, আর না একটা চুল এলোমেলো হয়েছে। সব কিছুতে চকমকে ভাব, যেন খানিক আগেই কেউ খুব যত্ন করে সাজিয়ে টালি ব্যাগে হাঁটু গুজিয়ে আলতো করে শুইয়ে দিয়েছে, কিংবা নিজে সেজে গুজে স্টাইলে শুয়ে আছে। কিন্তু কথা হচ্ছে, খুনটা কিভাবে করা হয়েছে? এতক্ষণ পরখ করার পর যা বোঝা গেল, শরীরে আঁচড়ের লেশ মাত্র নেই। না গলায় কোনো দাগ আছে, আর না শরীরে। অফ হোয়াইট গাউনটার কোথাও একটু রক্ত লক্ষ্য করা যাচ্ছে না। তার মানে কোথায়ও কাটা ছেঁড়াও নেই। কোথাও কাটা ছেঁড়া নেই। তবে খুন করলো কিভাবে? প্রতিবার গেট আপ ও অধরাকে ভাবাচ্ছে। যদি সাজিয়ে খুন করা হয়, তবে মৃত্যুর আগে খানিক দস্তাদস্তি হলেও প্রতিবার সাজ বিঘ্ন হওয়ার কথা। কিন্তু তা তো হয়নি। সব সাজে নতুনত্ব বজায় আছে এখনো। তবে কি খুন করার পর লাশকে সাজানো হয়েছে, তারপর স্টাইলে ব্যাগে রেখে দিয়েছে, নাকি সাজানোর পর অন্য কোনো উপায়ে প্রতিভাকে খুন করেছে, যা প্রথমে প্রতিভা নিজেই টের পায়নি? পরে যখন টের পেয়েছে, তখন সে ভীষণ রকমের বিস্মিত হয়েছে। তবে দেখে বোঝা যাচ্ছে প্রতিভাকে খুন করা হয়েছে বেশি সময় হয়নি, সর্বোচ্চ 7-8 ঘন্টা হবে। অধরা তার বাম হাতটা উঁচু করে হাতে পরে থাকা কালো বেল্টের ডায়াল ঘড়িটার সময় দেখে নিল। এখন বাজে সকাল 9:30। অনুমানিক 7-8 ঘন্টা আগে খুন হলে প্রতিবার খুন হয়েছে রাত 2টায়। প্রতিবার বাবার বাসা থেকে বের হয়েছে রাত 11টায়, অথচ 12টায় শিলাকে মেসেজ দিয়ে বলেছে সে তখনও বাবার বাসায়, কাল আসবে বাসায়। প্রতিভা মিথ্যা বলল কেন? 11টায় বাবার বাসা থেকে বের হয়ে স্বামীর বাসায় না ফিরে গিয়েছিল কোথায়? মেসেজেই বা করেছে কেন? আর প্রতিবার লাশ মোড়ানো র্যাপিং পেপার, এর উপর নেম ক্যাডে প্রতিবার লেখা কিভাবে এলো? খুনি কি প্রতিবার লেখা নকল করেছে, নাকি প্রতিভাই লিখেছে? আর চিরকুট কে লিখেছে? নিজের লাশের উপর নিজে চিরকুট রেখেছে প্রতিভা। অধরা তুরাগের হাত থেকে নেওয়া চিরকুটটা হাতে নিয়ে আরেকবার চোখ বুলালো। সারপ্রাইজ হয়ে আমি তোমার জীবনে এসেছি, সারপ্রাইজ হয়ে তোমাকে রাঙিয়ে তোমাকে ভাঙিয়ে চলে যাচ্ছি। তোমার জন্মদিনে কি উপহার দেওয়া যায় ভাবতে ভাবতে গত 1 সপ্তাহ আমার মাথা ধরে গিয়েছিল। হুট করেই এই প্ল্যানটা আমার মাথায় এলো, তাই কাজে লাগালাম। কেমন লাগলো সারপ্রাইজ? আমাকে এই বেশে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো। ভালো তো লাগতেই হবে, দেখতে হবে না বউটা কার। যাই হোক, শুভ জন্মদিন। নিজের খেয়াল রেখো, ঠিকমতো মেডিসিন নিও, একদম হেয়ালি করো না। আর হ্যাঁ, সবাইকে বলে দিও আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি সুইসাইড করেছি। অধরা চিরকুটটা পরে আবারও ভুরু কুঁচকালো। এই সুইসাইড কিভাবে হয়? সুইসাইডের জন্য এত প্ল্যানিং কেন? আর মেয়ে হয়ে বাবার অসুস্থতার দিকে খেয়াল না দিয়ে স্বামীর জন্মদিনের উপহার নিয়ে পড়েছিল কিভাবে? তাছাড়া সুইসাইড হলে লাশের উপর চিরকুট আর লাশ প্যাকিং পাঠানো কে করেছে? চিরকুট আর নেম কার্ডে একই লেখা, তবে মৃত্যুর পর নেম কার্ডে কিভাবে লিখলো? চিরকুট পরে বোঝা যায় প্রতিবার মৃত্যুর আগেই সেজেছিল, কিন্তু সেজে গুজে সুইসাইড করলে শ্বাস এলোমেলো হলো না কেন? আর সুইসাইড সাধারণত সবাই গলায় দড়ি দিয়ে, হাতের রগ কেটে কিংবা বিষ খেয়ে করে, কিন্তু প্রতিবার শরীরে এমন কিছুই নেই। তবে কিভাবে সুইসাইড করলো? স্পষ্ট বোঝা যাচ্ছে এটা মার্ডার। তবে প্রতিভা চিরকুটে সুইসাইড বলল কেন? যদি মার্ডার হয়, তবে প্রতিভা নিজের হাতে চিরকুট আর নেম ক্যাডে লিখলো কিভাবে? কেউ কাউকে ফোর্স করে লেখালে হাত কেঁপে লেখা বাঁকা হবে, কিন্তু লেখা তো একেবারে স্পষ্ট, যেন যত্ন করে লিখেছে। মার্ডার হলে এটা কিভাবে সম্ভব? অধরার মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। আসল রহস্যটা কি? এটা মার্ডার না সুইসাইড?
মার্ডার হলে খুনিকে, আর সুইসাইড হলে হেল্পারকে। এমন সাজিয়ে গুজিয়ে খুন করে স্বামীকে জন্মদিনের উপহার হিসেবে পাঠানোর কারণ কি? কি কারণ? হাতের তর্জনী আর মধ্যমার মাঝে কলম আটকে বৃদ্ধাঙ্গুল দিয়ে কলম ঘুরাচ্ছে অধরা। কপালে চিন্তার ভাস। কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছে সে। তার চিন্তার গভীরতায় আছে প্রতিভার কেসটা। খানিক আগেই প্রতিভার ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়েছে সে, যাতে বলা হয়েছে প্রতিভা প্রেগনেন্ট ছিল, 3 মান্থ রানিং। অধরা ধারণা করেছে প্রতিভার প্রেগনেন্সির কথা পরিবারের কেউ জানে না, হয়তো তুরাগও জানে না, কারণ প্রেগনেন্সির বিষয় জানা থাকলে সবার রিয়াকশন ভিন্ন হতো। সাধারণত প্রথম সন্তান নিয়ে মা বাবার আশা আকাঙ্ক্ষা আনন্দ উল্লাস বেশি থাকে। যেহেতু প্রতিভা তুরাগের লাভ ম্যারেজ এবং দুজনের মাঝে ভালোবাসা বেশ, তবে বেবি নিয়ে আনন্দটাও বেশি থাকার কথা এবং কেয়ারও বেশি থাকার কথা। প্রতিভার প্রেগনেন্সির কথা তুরাগ জানলে এত রাতে প্রতিভাকে একা ছাড়ার কথা না। নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও অধরাকে লোকাল গাড়িতে করে আসা যাওয়া করতে দিত না। সব সময় প্রাইভেট কারে ঘুরে বেড়ানো মেয়েটা হঠাৎ লোকাল গাড়ির আশ্রয় নিল, তাও এত রাতে কেন? এই প্রশ্নও রহস্যজনক। প্রেগন্যান্সি এবং প্রতিবার লোকাল গাড়ি চড়ার রহস্যটা তুরাগের জবানবন্দি থেকে ক্লিয়ার হওয়া যাবে। স্ত্রীর মৃত্যুর পর তুরাগ গত কয়েক ঘন্টা 6 বার জ্ঞান হারিয়েছে। হুঁশ ফিরে প্রতিভা প্রতিভা বলে আবার জ্ঞান হারায়, যার কারণে তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। তুরাগের জবানবন্দি নিলে ব্যাপারগুলো আরও সহজে ক্লিয়ার হতো, এত ধোঁয়াশা থাকতো না। আচ্ছা, প্রতিভার মৃত্যুর পিছনে প্রেগনেন্সি দায়ী নয় তো? কোথাও এই বাচ্চা অবৈধ নয় তো? প্রতিভা কি পরকীয়ায় লিপ্ত ছিল এবং বাচ্চাটা তার প্রেমিকের, যার কারণে তুরাগ জানার আগে প্রতিভা কারো সাথে প্ল্যান করে নিজের মৃত্যু নিজে ডেকেছে? কিংবা সেই প্রেমিকের সাথে কোনো কারণে বিরোধ লেগে প্রেমিকই প্রতিভাকে খুন করেছে? এমন হওয়া অস্বাভাবিক নয়। হতে পারে আজকাল পরকীয়া, খুন এসব অহরহ দেখা যায়, রীতিমতো ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু সবার ভাষ্য মতে প্রতিভা তুরাগের বন্ডিং ভালো ছিল, সম্পর্কটা ভালোবাসায় ভরপুর ছিল। তুরাগকে প্রতিভা প্রচণ্ড ভালোবাসতো। যদি ভালো না বাসতো কিংবা পরকীয়া করত, তবে তুরাগের অ্যাক্সিডেন্টের পর দিনরাত তুরাগের সেবা না করে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেত। সে তো তা না করে অসুস্থ স্বামীর সেবায় দিনরাত এক করে দিয়েছে। তবে স্বামীর প্রতি এত ভালোবাসা থাকলে প্রেগনেন্সির কথা জানালো না কেন? যদি জানায় তবে তারা আমাদের কাছে বিষয়টা লুকালো কেন? এখানেও ঘাপলা আছে। পুরো কেসটাই ধোঁয়াশা, রহস্যে ঘেরা। আর এক ধোঁয়াশা হলো মৃত্যুর ধরন। প্রতিবার মৃত্যুটা শ্বাসরোধের কারণে হয়েছে, যা গলায় দড়ির মাধ্যমে হয়েছে। রিপোর্ট বলছে গতকাল রাত 3টা নাগাদ প্রতিবার মৃত্যু হয়েছে। ফরেন্সিক রিপোর্টে চোখ বুলিয়ে অধরা ভাবছে। প্রতিভার মৃত্যু যদি গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধের কারণে হয়, তবে গলায় দড়ির চিহ্ন তো থাকবে না। কিন্তু আমি যখন লাশ দেখলাম তখন তো গলায় বিন্দু মাত্র চিহ্নও ছিল না। গলায় ফাঁস লাগালো অথচ গলায় কোনো দাগ হলো না, এটা কিভাবে সম্ভব? আর প্রতিভা বাবার বাসা থেকে বের হয়েছে রাত 11টায়। রাত 12টায় প্রতিভা শিলাকে মেসেজ করেছে। এর অর্থ দাঁড়ায় রাত 12টা অবধি ও প্রতিভা সুস্থ সবল এবং সজ্ঞানে ছিল। প্রতিভার ফোন লোকেশন বলছে সে রাত 12টায় ধানমন্ডি লেকে ছিল। মেসেজ দেওয়ার পর থেকে এখন অবধি ফোনটার লোকেশন ধানমন্ডির লেকেই শো করছে। তার মানে ফোনটা এখনো ওখানেই আছে। কিন্তু বাবার বাসা থেকে মিরপুর স্বামীর বাসায় না গিয়ে এত রাতে লেকের পাড়ে কেন গেল? কে ডেকেছে তাকে? তার প্রেমিক নাকি অন্য কেউ? প্রতিভা যখন লেকে গেল তখন তার বাবা মা ধানমন্ডি নিজেদের বাড়িতে ছিল। স্বরূপা প্রতিভার বাবার বাসায় ছিল। তুরাগ ও মিরপুর নিজের ফ্ল্যাটে ছিল। তবে বাসায় যাবার নাম করে প্রতিভা লেকে কেন গেল? কে ডাকলো? আর তার মৃত্যু কেন হলো? এটা ঘাপলা নাম্বার 2। ঘাপলা নাম্বার 3 হচ্ছে প্রতিভার মৃত্যু হয়েছে রাত 3টায়। তুরাগদের বিল্ডিংয়ের দারোয়ান গেট খুলে ভোর 5টায়। কারণ বিল্ডিংয়ের অনেকে ফজরের নামাজ পড়তে যায়। ভোর থেকেই মানুষের চলাচল শুরু হয়ে যায়। ভোর 5টার পর লাশ আনা সম্ভব নয়। তাছাড়া আসার আগে বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ চেক করেও ভোর 5টার পর বাইরের কাউকে বিল্ডিংয়ে প্রবেশ করতে
কিংবা বের হতে দেখা যায়নি। তার মানে ভোর 5টার আগেই লাশ তুরাগের ফ্ল্যাটের সামনে পৌঁছে গেছে। কিন্তু দারোয়ানের ভাষ্য মতে কাল রাত 12টা থেকে ভোর 5টার পর অবধি না কেউ এই বিল্ডিং থেকে বের হয়েছে আর না কেউ বাইরে থেকে এসেছে। সিসিটিভি ফুটেজও তাই বলছে। ভুয়া ভিলার গ্রাউন্ডে কোনায় কোনায় লাইট জ্বালানো থাকে সারা রাত। লাইটের উজ্জ্বল আলোতে প্রতি সেকেন্ড সিসিটিভিতে রেকর্ড হয়। যদি কেউ লাশ নিয়ে আসে তবে সিসিটিভিতে রেকর্ড হওয়ার কথা, কিন্তু তেমন তো রেকর্ড হয়নি। যদি না আসে কেউ, তবে লাশ তুরাগের ফ্ল্যাটের সামনে আসলো কিভাবে? এখানেই রহস্য। সবকিছু খুব ভালো করে খতিয়ে দেখতে হবে। এখনই ভুইয়া ভিলায় গিয়ে সব কিছু আরেকবার পরখ করে আসবে বলে সিদ্ধান্ত নিল অধরা। তার সন্দেহ তার অদেখা কোনো ক্লু সে ফেলে এসেছে, তার সন্ধানেই যাবে। সিসিটিভি ফুটেজ আরেকবার চেক করবে, কিন্তু তার আগে একবার ফরেনসিক রিপোর্টের ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। মৃত্যুটা কিভাবে হয়েছে জানাটা খুব দরকার, এতেই হয়তো কোনো জোট থাকতে পারে। ফরেনসিক বিভাগের ডাক্তার লিপিকা মণ্ডলকে ফোন দিল অধরা। তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত সে, তাই খাতিরটা একটু বেশি। প্রথমবার রিং হওয়ার পরেই রিসিভ হলো। কুশল বিনিময় শেষে অধরা বলল, আচ্ছা ডক্টর, প্রতিভার মৃত্যুটা কিভাবে হয়েছে? শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে। গলায় দড়ির দাগ পাওয়া গেছে, অর্থাৎ গলায় দড়ি দেওয়ার ফলে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে, যা আমাদের পরীক্ষায় ধরা পড়েছে। কিন্তু আজ সকালে আমি লাশ যখন দেখলাম তখন তো গলায় কোনো দাগ ছিল না, তবে এখন কিভাবে দেখা গেল? তুমি দেখোনি, কারণ দড়ির দাগটা ভারী মেকআপের সাহায্যে ঢেকে দেওয়া হয়েছে। তার উপর গলায় থাকা ভারী নেকলেস দেওয়ার ফলে গলার দাগটা কারো নজরে পড়েনি। ডক্টর রিপিকার কথায় অধরা চমকে গেল, কিন্তু সেটা লিপিকাকে বুঝতে না দিয়ে বলল, শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই তো? না, শরীরে আর কোথাও একটা পিঁপড়ের কামড়ের সমান জখম নেই। গলায় দড়ি দেওয়ার ফলে মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে কোনো নেশা করা হয়েছে কি? না, একদমই স্বাভাবিক ছিল। সেক্সুয়াল কিছু? না। লাশের শরীরে কারো আঙুলের ছাপ পাওয়া গেছে? না। আপনার কি মনে হয় এটা কি কোনোভাবে সুইসাইড হতে পারে? মৃত্যুর আলামত দেখেই তো স্পষ্ট বলা যায় এটা মার্ডার কেস। সুসাইড কোনোভাবে হতেই পারে না। সুসাইড হলে তার চোখে মুখে বিস্ময় ভাব থাকতো না, যা লাশের চেহারায় দেখা যাচ্ছে। সুইসাইড হলে মরার পর নিজের গলার দাগ কিভাবে মোছা সম্ভব? আর যদি মার্ডার কেস হয় তবে প্রতিভার মুখে আতঙ্ক থাকতো, যা মৃত্যুর পর প্রতিভার মুখে ছিল না। এখানেই ঘাপলা। এই গাফলাই সমাধান করতে হবে তোমাকে। হেসে বললেন লিপিকা। অধরা কি ভেবে বলল, ম্যাম, আপনি প্রতিভার ভিতরে বেড়ে ওঠা ভ্রূণের ডিএনএ টেস্ট করুন আর যত দ্রুত পারেন আমাকে রিপোর্ট জানান। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। বলেই লিপিকার উত্তরের আশা না করে ফোন কেটে দিল অধরা। তারপর কনস্টেবল আদাপ্রকে ডাক দিল। অধরার তলবে মিনিট খানেকের মাঝেই অধরার কেবিনের দরজায় এসে দাঁড়ালো 40 ঊর্ধ্বে এক শ্যামবর্ণের লোক, পরনে পুলিশি পোশাক। দরজায় নক করে বলল, আসবো ম্যাডাম? আসুন। আদাপ্র ভিতরে এসে অধরার ডেস্কের সামনে নত ভঙ্গিতে দাঁড়ালো। অধরা বলল, আদাবর সাহেব, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করেছেন? জি ম্যাডাম। রিপোর্ট বলুন। লাশের ওপর থাকা চিরকুট, নেম কার্ড, র্যাপিং পেপার, ট্যালি সব কিছু তো পরীক্ষা করেছে ফিঙ্গারপ্রিন্ট বিভাগ। তাদের দেওয়া রিপোর্ট মোতাবেক চিরকুট এবং নেম কার্ড ব্যতীত কোথাও কারোর আঙুলের ছাপ নেই। চিরকুট এবং নেম কার্ডে আঙুলের ছাপ পাওয়া গেছে, যা লাশের আঙুলের ছাপের সাথে ম্যাচ করে। তার মানে চিরকুট আর নেম কার্ড প্রতিভাই লিখেছে? আনমনে বলল অধরা। আদাপ্র বলল, জি ম্যাডাম, তবে একটা কথা বলতে হয়, এটা পূর্ব পরিকল্পিত মার্ডার। খুনি সব কিছু ঠান্ডা মাথায় নিখুঁতভাবে করেছে, কোথাও একটা ক্লু এ রেখে যায়নি।
তা যা বলেছেন, তবে সুইসাইড কিংবা মার্ডার কোনোটাই শিওরভাবে বলতে পারছি না। সুইসাইড হোক কিংবা মার্ডার, সবটাই পূর্ব পরিকল্পিত, তাই কেসটা এখনো ধোঁয়াশাময়। আমার মনে হয় আমাদের আবার ভুইয়া ভিলায় যাওয়া দরকার, সব কিছু আরেকবার খতিয়ে দেখা দরকার, কোথাও কোনো ক্লু রেখে আসলাম কিনা। জি ম্যাডাম। এরই মাঝে দরজায় নক হলো। দরজায় পুলিশের পোশাক এক যুবক দাঁড়ানো। অধরা ভিতরে আসতে বলল। অনুমতি পেয়ে পুলিশ কনস্টেবল জিহাদ অধরার কেবিনে প্রবেশ করলো। একটা ফাইল অধরার দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, সবার কল লিস্ট, ডিটেলস অ্যান্ড লোকেশন। প্রতিভা জিয়াদের হাত থেকে ফাইলটা হাতে নিয়ে খুলে খুব মনোযোগ দিয়ে পড়ল। তারপর বলল, ফোন লোকেশন অনুযায়ী কাল রাত 12টা থেকে সকাল 10টা অবধি প্রতিভা মির্জা, তিহানা এবং স্বরূপা প্রভাত মির্জার নিজের বাড়ি তথা মির্জা হাউজে ছিল। তুরাগ আর শিলা মিরপুরে তুরাগের ফ্ল্যাটে ছিল। প্রতিভা ছিল ধানমন্ডি লেকে। এখনও প্রতিভার ফোন লেকেই অ্যাক্টিভ। জি ম্যাম। তার মানে এরা সবাই সত্যিই বলেছিল, মনে মনে বলল অধরা। এই মুহূর্তে অধরা বসে আছে মিরপুরের পূর্ব কাজীপাড়ার 7 তলা বিশিষ্ট বিল্ডিং ভুইয়া ভিলার কন্ট্রোল রুমে। উদ্দেশ্য আরও একবার সিসিটিভি ফুটেজ চেক করা। গত দুদিনের সিসিটিভি ফুটেজ চেক করে হতাশ হলো, কোনো সন্দেহজনক কিছুই পেল না। দেখতে দেখতে একটা দৃশ্য দেখে বিস্মিত হলো অধরা। মিনিট 10 সিসিটিভির ফুটেজ মিসিং। কাল রাত 4টা থেকে 4টা 10 অবধি ফুটেজ নেই। কেউ ফুটেজটা কেটে দিয়েছে। রাতে 3টা 59-এর পর 4টা 11-র ফুটেজ শো করেছে। মাঝখানের 10 মিনিট কেটে আগে পরের সময়টাকে এডিট করে জোড়া দিয়ে দিয়েছে। এমনভাবে এডিট করেছে, সময়ের দিকে নজর না দিলে বোঝাই যাবে না যে মাঝের 10 মিনিট নেই। অতি নিখুঁতভাবে করার কারণ সকালে চেক করার সময় অধরার চোখে পড়েনি। যা সূক্ষ্ম দৃষ্টিতে দেখায় এমন চোখে পড়েছে। তার মানে এই 10 মিনিটের মাঝেই প্রতিবার লাশ তুরাগের ফ্ল্যাটের সামনে রেখে গেছে কেউ। প্রতিবার মৃত্যু হয়েছে রাত 3টায়, লাশ পৌঁছেছে 4টায়। 1 ঘন্টার মধ্যে মৃত্যু, সাজানো, প্যাকিং এবং গন্তব্য প্রেরণ সব হয়েছে। এটা কিভাবে সম্ভব? তবে একটা কথা ক্লিয়ার যে এসব মোটেও একজনের ক্রিয়া দ্বারা নয়, এতে কয়েকজন কিংবা একটা দলের সম্পৃক্ততা আছে। না হলে 10 মিনিটের মাঝে লাশ জায়গা মতো পৌঁছানো, সিসিটিভি ফুটেজ ডিলিট করা এবং পালায়ন একজনের দ্বারা সম্ভব নয়। আর এটা পূর্ব পরিকল্পিত হত্যা, সুইসাইড নয়। কোনোভাবেই সুইসাইড হতে পারে না। মার্ডারের জন্য প্ল্যানের দরকার হয়, সুইসাইডের জন্য না। সেকেন্ড 10 ভেবে অধরা ভুইয়া ভিলার মালিক সমিতির সভাপতিকে তলব করল। 10 জনের অংশদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে কাজীপাড়ার ভুইয়া ভিলা। এর একটা মালিক সমিতি আছে, যার সভাপতি দেলোয়ার ভুইয়া। বয়স 50-এর ঘরে গিয়ে আটকেছে। ময়লা গায়ের রং, মোটা ঠোঁটের ওপর মোটা ঘন কালো গোঁফ, চ্যাপটা চিবুক, দানবের মতো শরীর, চেহারায় হিংস্রতার আভাস। মূলত তিনি নেতা, গোছের লোক। রাজনীতি করেন, বেশ প্রভাবশালী। এলাকায় অনেক দাপট তার এই দাপটের জন্যই 10 জনের মালিক সত্ত্বেও বিল্ডিংটা তার নামে নামকরণ করা হয়েছে। অধরার তলব পেয়ে খানিক পরেই দেলোয়ার হোসেন মালিক সমিতির সবাইকে নিয়ে বীর বেশে হাজির হলেন কন্ট্রোল রুমে। ভাবটা এমন যেন তিনি কোনো মহান কাজে যাচ্ছেন। অধরা সবার দিকে এক নজর দিয়ে বলল, মালিক সমিতির সভাপতিকে আমি। কন্ট্রোল রুমের এক কোনায় থাকা একটা চেয়ার টেনে পায়ের উপর পা রেখে বসে বললেন দেলোয়ার ভুইয়া। অধরা দেলোয়ার ভুইয়ার দিকে সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অধরার মনে হচ্ছে এই লোকটা খুন করতে পারে, চেহারায় খুনি খুনি ভাব আছে। তাছাড়া নেতা মানুষ, তাদের জন্য এসব বা হাতের খেলা। তবে প্রমাণ ছাড়া তো আর যাকে তাকে খুনির পদবি দেওয়া যায় না। তাই মনের সন্দেহকে মনে চেপে রেখে অধরা বলল, কন্ট্রোল রুমের দায়িত্বরত কার উপর ন্যস্ত? ফরিদদের উপর। গভীর মুখে বললেন দেলোয়ার হোসেন। অধরা বলল, কোথায় সে? ডাকুন। সে তো এখানে নেই, গ্রামে গেছে অসুস্থ মাকে দেখতে। কণ্ঠের গাম্ভীর্যতা বজায় রেখে বললেন দেলোয়ার ভুইয়া। দেলোয়ার সাহেবের উপর সন্দেহের দৃষ্টি ফেলে অধরা বলল, কবে গেছে? 2 দিন আগে। এই 2 দিন কন্ট্রোল রুম কে কন্ট্রোল করেছে?
কন্ট্রোল রুমের দায়িত্ব একজনের ছিল, সে হচ্ছে ফরিদ। সে কন্ট্রোল রুম কন্ট্রোল করে। ফরিদের অনুপস্থিতিতে কন্ট্রোল রুম খালি থাকে। সিসিটিভিতে সব রেকর্ড হয়। ফরিদ আসলে চেক করে, কোনো সমস্যা দেখলে আমাদের জানায়, আমরা সমাধান করি। সিসিটিভি ক্যামেরা বসিয়েছে তা চেক করার জন্য। পার্মানেন্ট লোক রাখেন না কেন? আর ফরিদের অনুপস্থিতিতে মালিক সমিতি কেউ একজন দিয়ে সেই দায়িত্ব পালন করাতে পারতেন, তাহলে আজ কেউ এভাবে লাশ রেখে পালিয়ে যেতে পারত না। আপনাদের একটু অসচেতনতার জন্য মানুষের জীবন যায়। বিরক্ত কণ্ঠে বলল অধরা। অধরার কথায় দেলোয়ার হোসেনের চোয়ালের কাঠিন্যতা দেখা দিল। কণ্ঠে কঠোরতা মিশিয়ে কালো চেহারাটাকে আরও কালো করে বললেন, দেখুন ম্যাডাম, আপনি খুনের ইনভেস্টিগেশন করতে এসেছেন, তাই করুন। আমাদের কাজ শিখাতে আসবেন না। কন্ট্রোল রুমে কাকে রাখবো না কাকে রাখবো আমরা বুঝবো, আপনাকে বলতে হবে না। এই সিকিউরিটিতে ভুয়ার বিলাই কখনো চুরি হয়নি। ভাগ্যের নির্মম পরিহাসে এখন খুন হয়েছে, এতে আমাদের তো কোনো দোষ নেই। খুনি খুন করেছে, আমরা করিনি। আর সব সময় তো আর খুন হয় না যে আমরা অ্যালার্ট থাকবো। আজ হয়েছে, আর কখনো হবে না। আমাদের সিকিউরিটি এমন থাকবে, তাই আপনি আমাদের নীতি না শিখিয়ে খুনিকে ধরুন। আমি আমার কাজই করছি, আপনাদের জবাবদিহি করার রাইট আছে আমার। খুন যেহেতু ভুয়া ভিলাই হয়েছে আর আমাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি কেস সলভ করব। আর কেস সলভ করার জন্য আপনাদের সাথে জেরা করতে পারি। কেস সলভ করার জন্য আমাকে যা করতে হয় আমি তা করব। এর পিছনে যত বড় নেতা বা রাঘব বোয়ালি থাকুক না কেন, আমি খুনিকে আইনের আওতায় এনে শাস্তি দিবই। দৃঢ় কণ্ঠে বলল অধরা। দেলোয়ার হোসেন মুখ ভর্তি পানের রস পিক করে পাশে ফেলে হেসে বললেন, আপনার যা করার করুন, আমরাও দেখি কেমন পারেন আপনি। পারলে খুনিকে বের করুন দেখি। আর হ্যাঁ, আমরা নির্দোষ মানুষ, আমাদের এসবের জড়াবেন না। যত তাড়াতাড়ি সম্ভব কেস সলভ করুন। আমার বিল্ডিংয়ে পুলিশের অবাধ যাতায়াত আমার পছন্দ না। এমনিতেই পুলিশদের আমার ভীষণ অপছন্দের। আপনাদের ইনভেস্টিগেশনের চিপায় পড়ে পুরো বিল্ডিংয়ের সব মানুষের ডিস্টার্ব হচ্ছে। খুনিকে বের করতে এসেছেন, খুনিকে বের করে দলবল নিয়ে বিদায় হন। আমাদের জ্ঞান দিতে কিংবা জেরা করতে আসবেন না, অন্যথায় ফলাফল ভালো হবে না। অধরাকে কিছু বলার সুযোগ না দিয়ে দেলোয়ার ভুইয়া তার দলবল নিয়ে চলে গেলেন। কনস্টেবল জিহাদ বলল, ম্যাম দেখলেন, চোরের মেয়ের বড় গলা। এই লোকের নামে চাঁদাবাজি, খুন, অপহরণের মামলা আছে। ক্ষমতার দাপটে কেউ কিছু করতে পারে না। এই লোকেরে আমার সন্দেহ হয়, দেখতেই খুনি লাগে। এই লোক কোথাও কোনোভাবেই এই খুনের সাথে জড়িত নয় তো? অসম্ভব নয়, হতে পারে। ক্ষমতার দাপটে মানুষ সব করতে পারে। এখন আমাদের সূত্র খুঁজে বের করতে হবে। কে কোন অ্যাঙ্গেলে চাল চালছে সেটাই আমাদের বের করতে হবে। একবার সূত্র খুঁজে পেলে আমরাও আমাদের পাওয়ার দেখাতে পারবো। আচ্ছা শোনো, মালিক সমিতির সবার ওপর নজর রাখো। আচ্ছা ম্যাম। আর দারোয়ানকে ডাকো। এই দারোয়ানের মাঝেই আমার ঘাপলা লাগে। ভুইয়া ভিলার মধ্যবয়সী দারোয়ান বোরহান অধরার সামনে দাঁড়িয়ে আছে নত ভঙ্গিতে। ফ্যানের নিচে দাঁড়িয়েও দরদর করে ঘামছে। বাদামি চামড়ার হাত দুটো একটা দিয়ে আর একটা আঙুল কসলাচ্ছে। ত্রিকোণ চোয়াল ভয়ে ঘেরা, কপালে চিন্তার ভাঁজ, ভয়ে কাঁচামোচো করছে, চোখ এদিক ওদিক করছে, যেন পালানোর পথ খুঁজছে। ভাবটা এমন যে বড়সড় কোনো অপরাধ করে ধরা খেয়েছে। অধরা বোরহানের হাত কসলানো দেখে মুচকি আসলো। বোরহানের ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এমনটা কেন করলেন? কক্কি রেছে ম্যাডাম। তোতলিয়ে বলল বোরহান। অধরা গম্ভীর কণ্ঠে বলল, প্রতিভার সাথে আপনার কিসের শত্রুতা ছিল যে এভাবে খুন করলেন? আমি সব জানি, আমার কাছে লুকিয়ে লাভ নেই, সত্যটা বলুন। দারোয়ান অধরার দিকে তাকিয়ে ঢোক গিলল। অধরার কথায় বোরহানের ভয় ক্রমশ বেড়ে গেল। ভয়ে ভয়ে ঢোক গিলল। উত্তর না দিয়ে কাচুমাচু করতে দেখে অধরা একটা ধমক দিল। কি হলো বলুন? চুপ করে আছেন কেন? চুপ করে থাকলে কিন্তু নিস্তার পাবেন না, তাই তাড়াতাড়ি সত্যটা স্বীকার করুন। বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিছু করিনি। ভীত কণ্ঠে তোতলিয়ে বলল বোরহান। অধরা বলল, কিছু না করলে এমন তোতলাচ্ছেন কেন? ভয় ভয়।
ভয় পায় দোষীরা, নির্দোষীরা তো ভয় পাওয়ার কথা না। তবে কি আমি ধরে নেব আপনি দোষী? ভ্রুকুচকে বলল অধরা। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য হলেও ভয় কাটাতে হবে, এই ভেবে ভয় খানিকটা কাটিয়ে আকুতি ভরা কণ্ঠে বোরহান বলে উঠল। বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিছু করিনি, আমি নির্দোষ। তেজি কণ্ঠে বলল। সত্য কি আপনি বলবেন নাকি আমি থানায় নিয়ে যাব? ভালোই ভালোই সত্যটা স্বীকার করুন। বলুন, কাল রাতে কে এসেছিল লাশ নিয়ে? তখন আপনি কি করছিলেন? কাল রাতে বাইরে কেউ আসেনি ম্যাডাম। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল বোরহান। অধরা প্রশ্নবোধক চাহনি দিয়ে বলল। তাহলে কি ভিতরের কেউ এসেছিল? না ম্যাডাম, কাল রাত 12টার পর থেকে ভোর অবধি কারোর আসা যাওয়া ছিল না। কারো যাওয়া আসা না থাকলে লাশ কি হেঁটে হেঁটে তুরাগের ফ্ল্যাটের সামনে গেছে? বলুন। বোরহান চুপ মেরে গেল। অধরা এক ধমক দিয়ে বলল। আপনি কি ভালোই ভালোই সত্যটা স্বীকার করবেন নাকি আমি অন্য উপায় বেছে নেব? বোরহান এবার ঘাবড়ে গেল, কাঁদো কাঁদো গলায় বলল। বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিছু করিনি, আমি নির্দোষ। অধরা বাঁকা হেসে বলল। চোর চুরি করে কখনো বলে আমি চুরি করেছি? শাক দিয়ে মাছ না ঢেকে বলুন, লাশ কে নিয়ে এসেছে? আমি জানি না। কাল সারা রাত আপনি কোথায় ছিলেন? গেটের কাছেই ছিলাম। ঘুমিয়েছিলেন? না, জেগেই ছিলাম। আপনি গেটের কাছে জাগ্রত অবস্থায় সারা রাত পাহারা দিয়েছেন, অথচ রাতে কেউ বাহির থেকে লাশ নিয়ে এসে এক ফ্ল্যাটের সামনে রেখে গেল, আপনি টের পাননি? ব্যাপারটা কেমন হাস্যকর শোনাচ্ছে না? মজা করছেন আমার সাথে? গর্জন করে বলল অধরা। অধরার গর্জনে দারোয়ান কেঁপে উঠল, ভয়ে ভয়ে বলল। বিশ্বাস করুন ম্যাডাম, আমি সারা রাত গেটের কাছেই ছিলাম, শুধু মাঝে একবার ছাদে গিয়েছিলাম। এছাড়া পুরো রাত আমি গেটের কাছেই ছিলাম, কিন্তু কাউকে বাইরের থেকে আসতে দেখিনি কিংবা কেউ ভেতরের থেকে বের হয়নি। অধরা এবারে সন্দেহী কণ্ঠে বলল। কখন গিয়েছিলেন ছাদে, আর কেন গিয়েছিলেন? রাত 4টার দিকে 5 তলার ভাড়াটে ছেলেটা মানে অভি ফোন দিয়ে বলছিল পানির সমস্যা, লাইন চেক করতে, তাই গিয়েছিলাম। আমি লাইন চেক করে দিয়েই চলে এসেছি। বিশ্বাস করুন ম্যাডাম, এর বাইরে আমি আর কিছুই করিনি। দারোয়ানের করুণ কণ্ঠে বলা কথা শুনে জিহাদ আর আদারফ একে অপরের চোখ চাওয়াচাই করল। অধরার দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো। অধরা জানত যে দারোয়ান কোনো দোষ করেনি, এসবে অন্য কারো হাত আছে, কারণ এত সব প্ল্যান করে খুন করা দারোয়ানের পক্ষে সম্ভব না। তাও দারোয়ানকে ভয় দেখাচ্ছে, যেন দারোয়ান কিছু জানা থাকলে বলে দেয়। অধরা নড়ে চড়ে বসল, তারপর বলল। আপনি গিয়ে কি দেখলেন? পানির লাইনে কোনো সমস্যা ছিল? আর সেখানে কি কলার মানে অভি ছিল? আমি গিয়ে দেখলাম পানির লাইন সব বন্ধ করা, তা দেখে আমি সব অন করলাম। আর আমি গিয়ে ছাদে অভিকে দেখি না, আমি আমার কাজ সেরে চলে এসেছি। আসার সময় আপনি তুরাগের ফ্ল্যাটের সামনে কোনো বক্স দেখেছেন? না, আপনি ছাদ থেকে নেমে সোজা গেটে গিয়েছেন? আমি ছাদ থেকে নেমে আমার রুমে গিয়েছিলাম, তারপর গেটের কাছে গিয়েছি। কেন? অধরার তড়িৎ প্রশ্নে দারোয়ান কাচুমাচু শুরু করলো। অধরা ভুরু কুঁচকে বলল। কেন গিয়েছিলেন? মানে বেশ ছাপ পেয়েছিল। দারোয়ানের কথা আর কাচুমাচু দেখে বুঝতে পেরে জিহাদ বলল। ওয়াশরুমে গিয়েছিলেন। লজ্জিত চেহারা নিয়ে মাথা নাড়ালো বোরহান। অধরা প্রসঙ্গ ঘুরিয়ে বলল। ওয়াশরুম থেকে বেরিয়ে যখন গেটের কাছে গেলেন তখন কি গেট অন ছিল? না, আগের মতোই বন্ধ ছিল। 5 তলার অভি কি করে? মানুষ কেমন? কি করে জানি না, তবে প্রতিদিন সকালে সিগারেট খেতে খেতে বের হয়, রাতে সিগারেট খেতে খেতে বাসায় ফিরে। আসা যাওয়ার পথে কখনো তেমন কথা বলে না, তেমন গম্ভীর টাইপের। অভির সাথে প্রতিভা বা তুরাগকে কথা বলতে দেখেছেন কখনো? দারোয়ান খানিক ভাবল, তারপর বলল। ওই সাথে প্রতিভা ম্যাডামকে তর্কাতর্কি করতে দেখেছি একবার। বোরহানের কথায় অধরা চমকে গেল, তারপর বলল। কবে? 1 মাসখানেক আগে একদিন দুজনে সকালে গেটের কাছে দাঁড়িয়ে তর্কাতর্কি করছি, খানিক পরে দুই দিকে চলে গেছে। কি নিয়ে ঝগড়া করছিল, শুনেছেন কিছু? পুরোপুরি শুনিনি,
শুধু এটুকু শুনেছি প্রতিভা ম্যাডাম বলছিল, দোহাই লাগে আমার জীবনটা শেষ করবেন না, আমাকে শান্তিতে থাকতে দিন। শিকারের নাগাল পেলে শিকারীর চোখ যেমন চকচক করে ওঠে, দারোয়ানের কথায় অধরার চোখও তেমনি করে উঠল। অধরা বলল, নাম কি ছেলেটার? অভিলাষ। হিন্দু? না, মুসলিম। একা থাকে? না, আমার বাবা মার সাথে থাকে। আর কখনো অভিলাষকে প্রতিভার সাথে দেখেছেন? না ম্যাডাম। আচ্ছা যান, আপনি সন্দেহের কিছু দেখলে আমাকে জানাবেন, ঠিক আছে? জি ম্যাডাম। দারোয়ান চলে যেতেই অধরা বলল, পানির পাইপ বন্ধ থাকা, দারোয়ানকে কল করা এবং ছাদে যাওয়া সবটাই পূর্ব পরিকল্পিত। অভিলাষ দারোয়ানকে কল করে বাহানা দিয়ে ছাদে নিল। দারোয়ান গেট ছেড়ে ছাদে যেতেই গেটের আশেপাশে লাশ নিয়ে প্রস্তুত থাকা কেউ একজন বা দুজন গেট খুলে ভেতরে প্রবেশ করেছে। লাশ ভর্তি ব্যাগ বিল্ডিংয়ের ভেতরে কোনো এক জায়গায় লুকিয়ে রেখে পালিয়ে যায়। দারোয়ান যখন ছাদ থেকে নিচে নামে তখন অভিলাষ অগত ব্যক্তি বা ব্যক্তিদ্বয়ের রেখে যাওয়া বক্স তুরাগের ফ্ল্যাটের সামনে রেখে কন্ট্রোল রুমে গিয়ে ফুটেজ ডিলিট করে নিজ বাসায় চলে যায়। আমি যদি ভুল না হই তবে এমনটাই হয়েছে। তবে এখানে আরও ঘাপলা আছে। এখন কোনো অ্যাকশন নিলে মূল রাঘব বলকে ধরা যাবে না, তাই প্রমাণ সহ এগুতে হবে। জিহাদ, এই অভিলাষের মানচিত্র বের করো। আচ্ছা ম্যাডাম। এই কেসের মতো এমন জটিল কেস আমি আর দেখিনি। সকালে একে খুনি মনে হয়, বিকেলে ওকে খুনি মনে হয়, রাতে আরেকজনকে খুনি মনে হয়। মূল খুনিকে সেটাই ধোঁয়াশা। এক দীর্ঘশ্বাস ফেলে আদারবের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সাথে আসুন, তুরাগের ফ্ল্যাটটা আরেকবার তল্লাশি করি, দেখি কিছু পাই কিনা। জি ম্যাডাম। অধরা আদাবর আবার এলো দোতলার দক্ষিণ পাশের ফ্ল্যাটের দরজায়। দরজায় নেম প্লেট টানানো, যাতে লেখা তুরাক আহমেদ অ্যান্ড প্রতিভা মির্জা। আদাব্র ফ্ল্যাটের দরজা খুলে দিলে অধরা দু হাত প্যান্টের পকেটে রেখে বেশ স্টাইলের সাথে ভিতরে ঢুকলো। তারপর আদাপ্র থেকে গ্লাভস নিয়ে হাতে পরে নিয়ে ঘরের প্রতিটি কোণায় চোখ বোলাতে শুরু করলো। ড্রয়িং, ডাইনিং, এক্সট্রা 3টা বেড, কিচেনের সমন্বয়ে বিশাল ফ্ল্যাট। তুরাকদের বেডরুম বাদে বাকি সব রুম চেক করে তুরাক প্রতিবার বেডরুমের দিকে পা বাড়ালো অধরা। অন্য কোথাও তেমন কিছু পেল না সে। বেডরুমে যেতে যেতে ডাক্তার লিপিকাকে কল দিল। ব্রণের ব্যাপারে জিজ্ঞেস করতেই লিপিকা জানালো প্রতিবার গর্ভে বেড়ে ওঠা ব্রণের সাথে তুরাগের ডিএনএ ম্যাচ করেছে, অর্থাৎ বাচ্চাটা তুরাগের। কনফিউশন দূর হওয়ায় খানিকটা স্বস্তি ফেলে অধরা। ফোন রেখে অধরা আবার তার কাজে মন দিল। চারদিকে চোখ বোলাতে গিয়ে বেডরুমের দেওয়ালে অধরার চোখ আটকালো। রুমের 4 দেওয়াল জুড়ে আছে 4টা বড় বড় ফটো ফ্রেম। তুরাক প্রতিভা দম্পতির আনন্দময় কিছু মুহূর্ত ফ্রেমে বাঁধানো হয়েছে। প্রতিটা ছবিতেই দুজনকে অতীব সুখী লাগছে। প্রাণ খুলে হাসছে দুজন, দেখলেই প্রাণ জুড়িয়ে আসে। খুব সুন্দর আর সুখী এক জুটি। পুরো রুমটা যেন ভালোবাসায় বাঁধানো। রুমের প্রতিটা কোণায় অতি যত্নের সাথে কেউ সাজিয়েছে। রুমের এক কোণে উইডোর সাইডে একটা বোর্ড টাঙানো, তাতে হরেক রঙের শখানেক ছোট ছোট চিরকুট আটকানো। বোর্ডের মাঝে বর্ডার দেওয়া, এক পাশে শিরোনামের মতো করে প্রতিবার নাম লেখা, অন্য পাশে তুরাগের নাম লেখা। প্রতিবার নামের নিচের সব কয়টা চিরকুট তুরাগকে উদ্দেশ্য করে লেখা, যা প্রতিভা লিখেছে। আর তুরাগের নামের নিচে থাকা সব কয়টা চিরকুট প্রতিভাকে উদ্দেশ্য করে লেখা, যা তুরাগ লিখেছে। প্রতিভা তুরাগ একজনের প্রতি অন্যজনের নিত্যকার অনুভূতির প্রকাশ করেছে চিরকুটে। বোঝাই যাচ্ছে এরা চিরকুট আদান প্রদান করত সব সময়। অধরা মনোযোগ দিয়ে সবগুলো চিরকুট পড়ল। প্রতিটা চিরকুট জুড়েই ভালোবাসা গাথা। একের অনুপস্থিতিতে অন্যজনের চিরকুট লিখেছে। চিরকুট আদান প্রদানের ব্যাপারটা অধরার বেশ লাগলো। একটা কথা ক্লিয়ার যে এদের মাঝে ভাবটা বেশ। আরও খানিকক্ষণ পুরো রুম তল্লাশি করলো। একটা নীল মলাটের ডায়েরি ছাড়া আর তেমন কিছুই পেল না। অধরা ডায়েরিটা সাথে নিল, যদি এর থেকে কিছু জানা যায়। পরের দিন তুরাগ, স্বরূপা, প্রভাত মির্জা, তিহানা জাহানকে থানায় ডাকা হয় কিছু জিজ্ঞাসাবাদের জন্য। তুরাগের জবানবন্দি অতীব জরুরি বিধায় খানিক অসুস্থ থাকা সত্ত্বেও তাকে থানায় ডাকা হয়েছে।
অধরা আলাদা আলাদাভাবে সবার জবানবন্দি নিল, তাতে কোনো ঘাবলা থাকলে বেরিয়ে আসে। স্বরূপা, প্রভাত মির্জা আর শিলার জবানবন্দিতে তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। তিনজনেই প্রতিভা তুরাগের ব্যাপারে পজিটিভ বলেছে। নেতিবাচক কোনো কিছু তাদের চোখে পড়েনি বিধায় তারা বলেনি। তবে তুরাগ ও তিহানা জাহানের জবানবন্দিতে বেশ কিছু সত্য বেরিয়ে এসেছে, যা সত্যিই বিস্ময়কর। অধরা যখন প্রতিভার প্রেগনেন্সির কথা তিহানা জাহানকে জিজ্ঞাসা করে, তখন তিনি নির্দ্বিধায় বলেন, আমি প্রতিভার প্রেগন্যান্সির কথা জানতাম কবে জানলেন? 1.5 মাস আগে। টেস্ট করানোর পর রিপোর্ট হাতে পেয়ে প্রতিভা আমাকে বলেছিল। তুরাগ জানতো? না, কেন? প্রতিভা তুরাগকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই জানায়নি। প্রতিভা চেয়েছিল তুরাগের জন্মদিনে তাকে এই সারপ্রাইজটা দিবে, সেই সাথে সবাইকে জানাবে। তাই প্রতিভা তার প্রেগন্যান্সির কথা শুধু আমাকেই বলেছে, আর কাউকে বলেনি। প্রেগনেন্সির রহস্যটা উদ্ঘাটন হওয়ায় অধরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে প্রতিভা তুরাগকে না জানানোর কারণ এটাই। যাক, একটা ধোঁয়াশা ক্লিয়ার হয়েছে। অধরা এবার বলল, তুরাগের জন্মদিনে প্রতিভার কি প্ল্যান ছিল? প্ল্যান ছিল প্রতিভা নিজে হাতে কেক বানিয়ে ঘর সাজিয়ে রাত 12:01 তুরাগকে বার্থডে উইশ করবে এবং উপহার হিসেবে নতুন অতিথি আগমনের বার্তা দেবে। অধরা ভ্রু কুঁচকে বলল, কিন্তু তুরাগের জন্মদিনের আগের দিন তো প্রতিভার বাবার বাসায় থাকার কথা ছিল, বাবার কাছে সময় দিতে থাকার কথা। এমন কোনো কথাই ছিল না। প্রতিভা আমাদের বাসায় গিয়ে তার বাবাকে দেখে চলে আসার প্রস্তুতি নিচ্ছিল। প্রতিভার খুব তাড়া ছিল বাসায় ফিরে তুরাগকে সারপ্রাইজ দিবে, সব রেডি করতে হবে। আমাদের জোরাজুরিতে ডিনার করলো, ডিনার করে সাথে সাথে বেরিয়ে পড়েছে। যাবার সময় কিছু বলেছিল? বলেছিল সোজাই বাসায় যাবে, তারপর তুরাগকে সারপ্রাইজ দেবে। কেক কাটার সময় যেন আমরা ভিডিও কলে থাকি। আচ্ছা, অধরার সাথে কারো কোনো শত্রুতা ছিল বা অধরা কেউ ডিস্টার্ব করতো? কোনো ছেলে? কয়েকটা ছেলে প্রতিভাকে বিয়ের আগে খুব ডিস্টার্ব করত, বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল 2-1 জন। কিন্তু প্রতিভার আপত্তি জেনে কারোর প্রপোজাল গ্রহণ করিনি আমরা। প্রতিভার পছন্দ অনুযায়ী তুরাগের সাথেই বিয়ে দিই। বিয়ের পর তারা বিরক্ত করা ছেড়ে দিয়েছে। কারা ডিস্টার্ব করতো? নাম বলুন। তিহানা জাহান খানিক ভেবে বললেন, সাজিদ, মাহির, কাকন আর অভিলাষ, এই 4 জন বিরক্ত করত। তার মধ্যে অভিলাষের বিরক্তির মাত্রা বেশি ছিল। অভিলাষ নামটা শুনে অধরা চমকে উঠল, বলল, অভিলাষকে? অভিলাষ আর প্রতিভা একই স্কুল থেকে পড়াশোনা করেছে। অভিলাষ প্রতিভার কয়েকবার সিনিয়র ছিল। স্কুল লাইফ থেকে প্রতিভাকে পছন্দ করত অভিলাষ। ছেলেটা অনেক উগ্র আর বখাটে টাইপের ছিল, তাই প্রতিভা অভিলাষকে মোটেও পছন্দ করতো না, সব সময় এড়িয়ে যেত। কয়েকবার বিয়ের প্রস্তাব দিয়েছে। বিয়ের আগ অব্দি অভিলাষ প্রতিভাকে বিরক্ত করত, নেশা করে বাসায় এসে হাঙ্গামা করত, বাসায় গিফট পাঠাতো, প্রতিভাকে কিডন্যাপ আর রেপ করার হুমকি দিত। এসবের জন্য বছরখানেক আগে অভিলাষকে জেলেও দিয়েছি আমরা। 4 মাস জেলে ছিল। জেলে থাকাকালীন সময় তুরাগ প্রতিভার বিয়ে হয়ে যায়। জেল থেকে বের হয়ে অভিলাষ যখন শুনলো প্রতিভার বিয়ে হয়ে গেছে, তখন ঝামেলা করেনি? না, জেল থেকে বের হয়ে অভিলাষ আর কখনোই প্রতিভাকে কোনো প্রকার বিরক্ত করেনি। অভিলাষ যে প্রতিভাদের বিল্ডিংয়ের 5 তলায় থাকে তা আপনি জানেন না? সন্দেহী কণ্ঠে বলল অধরা। অধরার কথায় তিহানা জাহান স্বাভাবিক কণ্ঠে বললেন, জানি। একই বিল্ডিংয়ে থাকার সুবাদে তাদের তো দেখা হওয়ার কথা, চোখের সামনে পেয়েও প্রতিভার কোনো ক্ষতি করেনি? আমার জানা মতে করেনি। প্রতিভা আমাকে তেমন কিছু বলেনি। আমি কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম, প্রতিবারই বলেছে অভিলাষ শুধরে গেছে, এখন তাকে আর বিরক্ত করে না, নিজের মতো থাকে। প্রতিভা নিজের দুঃখ কষ্টের কথা কার সাথে শেয়ার করত? প্রতিভা নিজের সুখের কথা সবার সাথে শেয়ার করলেও দুঃখ কষ্টের কথা কখনো কারোর সাথে শেয়ার করতো না। আমি, তুরাগ কিংবা স্বরূপার সাথেও না। তবে সব কথা ডায়েরিতে লিখত। প্রতিভার ডায়েরিটা কোথায় এখন? তুরাগের ফ্ল্যাটে আছে। আচ্ছা, আপনি এখন আসুন, পরে ডাকলে আবার আসবেন। আচ্ছা। বলেই তিহানা জাহান উঠে চলে গেলেন বাইরে। অধরা আনমনে বলল, তুরাগকে বার্থডে সারপ্রাইজ দিতে গিয়ে প্রতিভা নিজেই লাশ হয়ে সবাইকে সারপ্রাইজ করলো। সারপ্রাইজের উপর সারপ্রাইজ, তাও এতটা রহস্যময়। সত্যি এটা রহস্যময় সারপ্রাইজ।
এক সারপ্রাইজের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে অনেক রহস্য তৈরি হচ্ছে, অনেক রহস্যের জট খুলছে। তিহানা জাহানের পর ডাকা হলো তুরাগকে। মিস্টার তুরাগ, আপনি কি জানেন আপনার স্ত্রী প্রেগনেন্ট ছিল? হুইল চেয়ারে বসা শুভ্র বর্ণের সুদর্শন যুবকের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন ছুড়ল অধরা। অধরার বিপরীত পাশে হুইল চেয়ারে বসা সুদর্শন যুবকের চেহারার রং পাল্টে গেল। বিমর্ষ চেহারায় একরাশ বিস্ময় উকি দিল, যেন সে কোনো চমকপ্রদ তথ্য জেনেছে যা সে ইতিপূর্বে জানত না। তুরাগের কানে শুধু আপনার স্ত্রী প্রেগনেন্ট কথাটা গিয়েছে। 3টা শব্দই তুরাগের কানে বাজছে বারবার। এই 3টা শব্দই তুরাগকে মুহূর্তের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী মুহূর্তে নিয়ে গেল। এই 3টা শব্দ তুরাগকে ভুলিয়ে দিল যে তার স্ত্রী এখন মৃত। সে তার অনাগত সন্তানকে নিয়ে পরপারে পাড়ি জমিয়েছে। এই 3টা শব্দই তুরাগকে সেকেন্ডের জন্য বধির করে দিল। তাই তো সে অধরার বলা বাক্যের শেষ ছিল শব্দটা শুনতে পায়নি। তুরাগের চোখে মুখে এক মুঠো সুখ উকি দিল। আনন্দে চোখ চিকচিক করছে। চোখের সামনে নানান দৃশ্য ভেসে উঠছে। দৃশ্যের পালা বদলে চোখের সামনে ছোট্ট একটা রাজকন্যার অবয়ব ভেসে উঠতেই ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। নিজের অজান্তেই অস্ফুট স্বরে বলল, আমার প্রিন্সেস আসছে, আমার প্রিন্সেস, আমি বাবা হব। প্রথম বাবা হওয়ার সংবাদটা অধিকতর সুন্দর আর প্রশান্তিকর হয়। সংবাদটায় জুড়ে থাকে একরাশ স্বস্তি, আনন্দ আর সুখ। তুরাগের বিমর্ষ চেহারার মাঝে উকি দেওয়া আনন্দটা যেন তার বিমর্ষতা দূর করে দিয়েছে। বিমর্ষতার বিনিময়ে এক মুঠো সুখ উপহার দিয়েছে যেন। অধরা তুরাগের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না তুরাগের এত খুশির কারণ কি। এখন তুরাগের চেহারা দেখলে যে কেউ বলবে এই মুহূর্তে তুরাগ নিজেকে খুব সুখী বোধ করছে। অনাগত সন্তানের কথা শুনে তুরাগের কষ্ট দ্বিগুণ হওয়ার কথা, কারণ সে স্ত্রীর সাথে সন্তানকেও হারিয়েছে। তবে কষ্টের সময়টায় তুরাগ খুশি হচ্ছে কেন? অধরা ভ্রু কুঁচকে উচ্চ কণ্ঠে বলল, প্রতিভার মৃত্যুর আগে আপনি প্রতিভার কনসিভ করার কথা জানতেন? মৃত্যু শব্দটা বজ্রপাতের মতো ভয়ঙ্কর শব্দে তুরাগের কানে বাজল। তুরাগের বধিরতা কাটানোর জন্য এই একটা শব্দই যথেষ্ট ছিল। তুরাগের স্তব্ধতা, উৎফুল্লতা, সুখী অনুভূতির তারাটা যেন মুহূর্তেই সংযোগ থেকে বিচ্ছিন্ন হলো। খানিক আগে ঘুরে বেড়ানো পৃথিবীর সবচেয়ে সুখকর মুহূর্ত থেকে টেনে হিসড়ে বাস্তবতার কাঁটাযুক্ত পথে নামিয়ে দিল তুরাগকে। মনে করিয়ে দিল মৃত্যু নামক কঠিন, নির্মম এবং ভয়ঙ্কর শব্দটা তার কাছ থেকে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গেছে। গ্রাস করেছে তার অনগত সন্তানকেও। বাবা হওয়ার খবর জানার আগেই তার সন্তান পরপারে চলে গেছে। সন্তান আগমনের খবরটা খানিক আগেই তাকে যতটা সুখ উপহার দিয়েছিল, এখন তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট উপহার দিচ্ছে। ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। স্ত্রী সন্তান হারানোর কষ্টটা ভয়ঙ্করভাবে ঘিরে ধরেছে তুরাগকে। কেন হলো এমনটা? ভালোবাসার মানুষটাকে নিয়েই সে সুখিত ছিল। তার সুখকে দ্বিগুণ করতে তার সন্তান আসছিল, কিন্তু তার দ্বিগুণ সুখী হওয়া হলো না। দ্বিগুণ তো দূরে থাক, ভাগের খানিক সুখটাও চলে গেল। প্রতি, কেন হলো এমনটা? কে আমার সুখকে কেড়ে নিল বলো? কার এত বড় ক্ষতি করেছি আমি? অসহনীয় কষ্টের ভিড়ে তুরাগের গলা পাকিয়ে কান্নার দলা বেরিয়ে এলো। সে শব্দ করে কেঁদে দিল, কান্না মাখানো গলায় বলল, কেন হলো এমনটা? বাবা হওয়ার কথা জানার আগেই নিঃস্ব হলাম, একেবারে নিঃস্ব হলাম আমি। প্রতি, আমাকে জানালে না কেন? একটা সন্তানের জন্য দুজনে কত মুখিয়ে ছিলাম, তবে আমাকে না জানিয়ে নিজেই সন্তানকে নিয়ে পরবারে চলে গেলে কেন? আমি কি নিয়ে বাঁচবো বলো? আমার কষ্ট যে দ্বিগুণ হয়ে গেল। বলেই কাঁদতে লেগে গেল তুরাগ। প্রতি শব্দটা প্রতিভার নামের অংশ বিশেষ, যা ভালোবাসা প্রকাশপূর্বক ব্যবহৃত হয়েছে। তুরাগ নিজ স্ত্রীকে ভালোবেসে পতি বলে ডাকত, এমনটা আন্দাজ করেছে অধরা। সে সূক্ষ্ম দৃষ্টিতে তুরাগের হাব ভাব লক্ষ্য করছে। এতক্ষণে অধরা তুরাগের হাসি কান্নার অর্থ খুঁজে পেল। তার মানে তুরাগ সত্যিই স্ত্রীর প্রেগনেন্সির কথা জানতো না। তার আন্দাজ এবং তিহানা জাহানের কথা ঠিক হলো। প্রতিভা কাউকে জানায়নি। তুরাগের কথা শুনে বোঝা যাচ্ছে সন্তানের আগমনের জন্য দুজনেই অপেক্ষায় ছিল। অধরা তুরাগকে এই খুশির খবরটা এমনি এমনি দিতে চায়নি বলেই তুরাগের জন্মদিন অবধি অপেক্ষা করেছিল হয়তো। তুরাগের জন্য খারাপ লাগলো অধরার। ভালোবাসার মানুষের বিচ্ছিন্নতার কষ্ট সত্যিই অসহনীয়। অধরা শান্ত কণ্ঠে বলল,
শান্ত হন, মৃত্যু অবধারিত। সবাইকে একদিন না একদিন এর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ ঠেকাতে পারবে না। কান্নাকাটিতে কোনো কিছুর সমাধান হবে না, কষ্ট থেকেই যাবে। আপনাকে যারা নিঃস্ব করেছে তারা শাস্তি পেলে আপনার কষ্ট কিছুটা লাঘব পাবে। তাই আমাদের সাহায্য করুন। আমরা খুনিদেরকে পাকড়াও করে আইনের আওতায় এনে শাস্তি দিব। আপনি শান্ত হন, ঠান্ডা মাথায় বলুন মূলত সেদিন রাতে কি হয়েছিল। মিনিট তিনেক সময় নিয়ে তুরাগ নিজেকে শান্ত করলো। কষ্টগুলোকে চোখের পানিতে না ঝরিয়ে সবগুলো এক করে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাসে গেলে দিলেন। কষ্ট ঝরানোর নীরব উপায় হয়তো এটাই। নিজেকে শান্ত করে মাথা নিচু করে তুরাগ বলা আরম্ভ করলো। সারাদিন নিত্যকার রুটিনই কেটেছিল। প্রতি তার দিনের বেশিরভাগ সময় আমার সেবায় ব্যয় করছিল। আমার খাওয়া, ঘুম, পড়ানো সব সে তার নিজ হাতে করত। সকাল থেকে সন্ধ্যা অবধি সব ঠিকঠাক ছিল। সন্ধ্যায় প্রতীকে জেনেছিল সিক্রেট কি রেসিপি করবে বলল। আমি জিজ্ঞেস করলে আমাকেও জানায়নি। শিলাকেও ড্রয়িং রুমে পাঠিয়ে দিয়েছিল। আমি আমাদের বেডরুমে টিভি দেখছিলাম। হঠাৎ কিচেন থেকে তাড়াহুড়ো করে এসে রেডি হতে লাগলো। আমি কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে জানালো বাবার বাসায় যাচ্ছে। বাবার নাকি অ্যাক্সিডেন্ট করেছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে এসেছে বাবাকে, দেখতে যাচ্ছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে আমিও যাব বললাম, কিন্তু প্রতি আমার অসুস্থতার কথা বলে ভেবে আমাকে সাথে নিতে রাজি হলো না। একা যাবে বলে সিদ্ধান্ত নিল। আমি অনুরোধ করলাম একা না যেতে, আমাকে না নিলে অন্তত শিলাকে নিয়ে যেতে। কিন্তু প্রতি বলল শিলাকে নিয়ে গেলে তোমার খেয়াল রাখবে কে? তুমি যদি উঠে পড়ে যাও তবে? আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। শিলা থাকুক তোমার কাছে। তোমার আবার কখন কী লাগে, আর আমি সুস্থ সবল মানুষ, একা চলে যেতে পারবো। বাবাকে দেখে ডিনারের আগে ফিরে আসবো, তুমি চিন্তা করো না। তবুও আমি কোনোভাবে ওকে একা ছাড়ছিলাম না। মূলত আমার মনে খুব ডাকছিল। আমার কথা রাখতে এক পর্যায়ের প্রতি বলল, আমার একা গেলে সমস্যা তো? তবে আমি একা যাব না, রক্সিকে সাথে নিয়ে যাচ্ছি। আর গাড়িতে যাব, গাড়িতে আসবো। খানিক পর পর তোমাকে আর শিলাকে ফোন দিয়ে খোঁজ নেব। তাও টেনশন করে না, 2 ঘন্টা তো ব্যাপার। এখন বাজে 7টা। আমি রক্সিকে নিয়ে 9:30টার আগে ফিরবো। খুশি? আমার মন তখন আনচান করছিল, কিন্তু প্রতীকে আটকানোর উপায়ও ছিল না। অনুমতি দিলাম। অগত্য সে রক্সিকে নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ি স্টার্ট না হওয়ায় লোকাল গাড়িতেই চলে গেল, যা আমাকে পরে জানিয়েছে। রক্সিকে? তুরাগের কথার মাঝে ফোরন কেটে বলল অধরা। তুরাগ বলল, রক্সি একটা বিড়াল। প্রতির খুব পছন্দের বিড়াল ছিল রক্সি। মানুষের মতো কথা না বলতে পারলেও সব বুঝত। রক্সি প্রতিবারের কাছে নিজের বাচ্চার মতো ছিল, খুব আদর করত। যেখানে যেত রক্সিকে নিয়ে যেত। বিয়ের আগে রক্সির প্রতির সাথে তার বাবার বাসায় থাকতো। বিয়ের পর প্রতির সাথে আমার ফ্ল্যাটে চলে আসে। তারপর থেকে আমাদের সাথেই থাকতো। রক্সি এখন কোথায়? প্রতিবার লাশের সাথে কি তাকে পেয়েছিলেন? রক্সি নিখোঁজ। প্রতির সাথে বাবার বাসায় গিয়ে ফেরার পথে প্রতির সাথেই নিখোঁজ হয়েছে। তারপর আর সন্ধান পাওয়া যায়নি। আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবন কেমন ছিল? কোনো ঝগড়া বিবাদ ছিল? আমার আর প্রতি 2 বছরের রিলেশন ছিল। 2 বছর রিলেশন পর 7 মাস আগে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এই 2 বছর 7 মাসে আমাদের মাঝে কখনো মান অভিমানের জায়গা পায়নি। সেখানে ঝগড়া তো অনেক দূরের কথা। আমরা খুব সুখে ছিলাম। আমাদের সম্পর্কটা পরশু অবধি তেমনই ভালোবাসার ছিল, যেমনটা রিলেশনের প্রথম দিন ছিল। কিন্তু কারো আমাদের সুখে সহ্য হলো না, সব কেড়ে নিল। আমি হারালাম আমার সুখ, আমার ভালোবাসাকে। তুরাগের গলাটা বেশ ধরে এলো। অধরা বলল, আচ্ছা, আপনার বা প্রতিভার কোনো শত্রু ছিল? কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ ছিল? স্ত্রীর মৃত্যুর জন্য আপনার কাউকে সন্দেহ হয়? একটা ঢোক গেলে ধরা গলাটাকে স্বাভাবিক করলো তুরাগ। তারপর বলল, প্রতি বেশ শান্ত স্বভাবের মেয়ে ছিল। ঝগড়াঝাটি পছন্দ করতো না। কাউকে পছন্দ না হলে এড়িয়ে যেত, কিন্তু ঝগড়া করতো না। আমার জানা মতে প্রতির তেমন কোনো শত্রু নেই, আমারও নেই কোনো শত্রু। অধরা সুযোগ বুঝে চট করে প্রশ্ন করলো, আচ্ছা, 5 তলার অভিলাষকে আপনি চিনেন? অভিলাষের কথা শুনতেই তুরাগের চেহারায় কাঠিন্যতা দেখা দিল। অধরা পরখ করলো সেটা। সে বলল, চিনেন তাকে? জি। গম্ভীর কণ্ঠে জবাব দিল তুরাগ। অধরা বলল, কিভাবে? আমার প্রতিবেশী হিসেবে চিনি, আর আর ইপ্রিজার হিসেবে। অভিলাষ প্রতিভাকে উত্ত্যক্ত করতো বিয়ের আগে। বিয়ের পর করতো?
না, জেল থেকে ফিরে আর বিরক্ত করিনি কখনো। ততদিনে আমাদের বিয়ে হয়ে গেছিল, তখন আর কী বা করার ছিল। অভিলাষের সাথে আপনার কখনো কথা বা ঝগড়া হয়েছে? না। আপনি এখন আসুন। তুরাগ যাওয়ার পর অধরা মনে মনে বলল, আমি যদি ভুল না হই তবে বিয়ের পরও অভিলাষ প্রতিভাকে বিরক্ত করত। এত সহজে প্রতিভাকে ছাড়ার কথা না অভিলাষের। অভিলাষের অত্যাচারের কথা প্রতিভা কাউকেই বলতো না। অভিলাষের জেলে যাবার জন্য অভিলাষ প্রতিভাকে কোনো না কোনোভাবে শাস্তি দিচ্ছিল, যা প্রতিভা নিজের মাঝে চেপে রেখেছে। হতে পারে প্রতিভার কনসেপ্ট করার কথা কোনোভাবে অভিলাষ জেনে গেছে, এতে ভীষণ ক্ষেপে গিয়েছে, তাই প্রতিভাকে খুন করেছে। সব কথা জানা যাবে এই অভিলাষকে পাকড়াও করলে। অধরা জিহাদকে বলল, এই অভিলাষকে থানায় নিয়ে আসো, ডান্ডার বাড়ি পড়লে সব স্বীকার করবে। জি ম্যাডাম। বলেই যেতে নিলেই অধরার ফোন বেজে উঠল। কল রিসিভ করার পর ওপাশ থেকে শোনা গেল, অধরা টেবিলে এক ঘুষি মেরে বলল, শিট, কেসটা সমাধানের দিকে না গিয়ে জটিলতার দিকে যাচ্ছে। আমি প্রতিভা মির্জা, শিল্পপতি প্রভা মির্জা ও তিহানা জাহানের একমাত্র সন্তান। বাবাই আমার আদর্শ, মা আমার শিক্ষক। আমার জীবনে এরা অপরিমিত স্থান জুড়ে আছে। মা বাবা বাদে আরও দুজন মানুষ আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালোবাসার মানুষ, যাদের সাথে আমার আত্মার সম্পর্ক। সে দুজনের একজন হলো আমার বোন নামক বান্ধবী স্বরূপা, আমার সুখ দুঃখ হাসি কান্নায় যাকে সব সময় পাশে পাই। স্বরূপাকে পেয়েছিলাম 10ম শ্রেণীতে। সিটি কলেজে ভর্তি হওয়ার বছর তখন অতিবাহিত হয়ে গিয়েছিল। বন্ধু বান্ধবও বেশ কয়েকটা জুটিয়েছিলাম, বেশ চলছিল দিন। হঠাৎ একদিন ক্লাসে গিয়ে দেখি একটা নতুন মেয়ে এসেছে। ক্লাসের এক কোণে একটা টেবিলে ঘাপটি মেরে বসে আছে। দেখে আমার কেমন যেন মায়া হলো। কাছে গিয়ে কথা বলে জানতে পারলাম মেয়েটা চিটাগং সিটি কলেজ থেকে বদলি হয়ে এসেছে এখানে। নাম স্বরূপা হাসান। তার বাবা হাসান আলীও একজন শিল্পপতি, আগে চিটাগং থাকতো, বাবার ব্যবসার কারণে ঢাকা এসেছে। কাকতালীয় বিষয় হচ্ছে তারা আমাদের এলাকায় বাসা নিয়েছে। শুনে ভীষণ খুশি লাগলো। যাক, এলাকার একটা সঙ্গী পেলাম। তবে মেয়েটার শ্যামলবরণ চেহারায় কেমন যেন মায়া আছে, যা যে কাউকে গ্রাস করবে। শ্যামবরণের চেহারায় টানা টানা হরিণী চোখ যেন তার মায়াটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মেয়েটাকে এক নজর দেখলে মনে হবে অতীতে কবিরা ঠিক কথাই বলেছেন, রূপের রানী শ্যামবতী রায়। আমি যেসে গিয়ে মেয়েটার সাথে কথা বললাম, বন্ধুত্বের হাত বাড়ালাম। এই হাজার মানুষের ভিড়ে একাকিত্ব গ্রাস করে থাকা মেয়েটা যেন আমার বাড়ানো হাত দেখে আকাশের তারা হাতে পেল, খুশি হয়ে লুফে নিল। শুরু হলো আমাদের বন্ধুত্ব। দিন যত অতিবাহিত হতে লাগলো, আমাদের বন্ধুত্বও তত গাঢ় হতে লাগলো। আমরা বান্ধবী থেকে বোন হয়ে গেলাম। স্বরূপা একেবারেই শান্ত স্বভাবের, অল্পভাষী, কোনো ঝগড়াঝাটি কিংবা তর্কেও নেই সে। মোট কথা, সমস্ত ঝামেলা থেকে দূরে থাকে। ভীষণ শান্তিপ্রিয় মানুষ। তার মাঝে একটা জ্ঞানী জ্ঞানী ভাব থাকে সব সময়। সব কিছুর সমাধান খুব বিজ্ঞের মতো করে দিবে। উদারতায় ভরা তার মন। আমি আজ অবধি ওকে কখনো কারো খারাপ চাইতে দেখিনি। সব সময় সবার ভালো কামনা করে। আমার বেলায় সে সব সময় সিকিউর থাকে, আমার যাতে ভালো হবে সে তাই করে। প্রচণ্ড কেয়ারিং। একদিন আমরা দুজন ঘুরতে বেরিয়েছিলাম, কেউ গাড়ি নিয়ে বের হয়নি, তো রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমি রাস্তার ধারে ছিলাম, ও আমার পাশেই ছিল। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি আমার দিকে তেড়ে এলো। সম্ভবত ড্রাইভার মদ্যপায়ী ছিল। আমি বিষয়টা খেয়াল করিনি। স্বরূপা বিষয়টা খেয়াল করে আমাকে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দেয়, যার ফলে আমি অক্ষত ছিলাম। আমাকে বাঁচাতে গিয়ে স্বরূপা চরম আহত হয়। মাস খানেকের হাসপাতালে ছিল, তাও তার কোনো দুঃখ ছিল না। প্রচণ্ড যন্ত্রণায় যখন হাসপাতালের বেডে কাতরাতো, তখনও আমাকে দেখে মুচকে হাসত। ওর এই আত্মত্যাগ আমাদের সম্পর্কে আরও গাঢ় করেছিল। স্বরূপা সারাদিন বইয়ের মাঝে মুখ গুজে পড়ে থাকে। বড় লোক বাবার সন্তান হয়েও একেবারে সাদাসিধে জীবনযাপন করে। কোনো হাই বিলাসী জীবনযাপন ও তার পছন্দ নয়।
অন্যদিকে আমি হচ্ছি তার বিপরীত। উচ্চবিলাসী আমি। দুদিন পর পর শপিং করে টাকা উড়াই। যদিও শপিং তার জন্যও করি, কারণ সে এসব উচ্চবিলাসিতা ভেবে শপিং মলের ধারের কাছেও যায় না। কখনো জোর করে স্বরূপাকে নিয়ে গেলেও তাকে দিয়ে কিছু কেনানো যায় না, বরং আরও হাস্যকর বিষয় হয়। আমি কিছু কিনে যখন তাকেও কিনতে বলি, বিশেষ করে প্রসাধনী কিছু, তখন স্বরূপা মুখ বাঁকিয়ে বলে, তুই কিনে নে, আমার ওসব চাই না। আমি মেকআপের মোটেও পারি না, আর জানিও না। তবে যদি জোর করিস তো মেকআপের বদলে আমি একটা একটা বই কিনতে পারি। আমি তখন চিন্তায় পড়ে যাই। এই মুহূর্তে আমার কান্না করা উচিত নাকি হাসা? চিন্তা ভাবনা ছেড়ে একসময় সায় জানাই তাকে। আমার হাতে থাকে মেকআপের প্যাকেট, আর তার হাতে নীল ক্ষেতের মোটা মলাটের দেশ বিদেশের বিখ্যাত লেখকের কয়েকটা বই। বিপরীতমুখী দুই মানুষের বন্ধুত্বটা বেশ জমল। আমরা সুখে দুঃখে সব সময় একে অপরের পাশে থেকেছি, একে অন্যকে সব সময় ছায়ার মতো পাশে পেয়েছি। বিশাল বড় সার্কেলের মাঝেও এই শ্যামবরণ মেয়েটাই আমার আত্মার সাথে মিশে গিয়েছিল। আজ আমাদের বন্ধুত্বের বয়স বছর 4 পার হওয়ার পরও আজও তেমনই আছে দুজনের বন্ধন। আমি সংসার সামলানোর পাশাপাশি তাকে সময় দিই, সে পড়াশোনার পাশাপাশি আমাকে সময় দেয়। ব্যস্ততা আমাদের বন্ধুত্ব নষ্ট করতে পারেনি, আজও আছে অমলিন। বই আর মেকআপের তুলনা এখনও আছে, সব কিছুই আগের মতো আছে। মাঝে মাঝে রক্তের সম্পর্ক হারিয়ে যায়, কিন্তু আত্মার সম্পর্ক হারায় না। আমার আর স্বরূপার সম্পর্ক কখনো হারাবে না, মৃত্যুর আগ অবধি অমলিন থাকবে। স্বরূপার পর আরেকজন যার সাথে আমার আত্মার সম্পর্ক, সে হলো আমার ভালোবাসা, আমার প্রাণ, আমার প্রিয়ময় সঙ্গীত তুরাগ। তার সাথে আমার পরিচয়টা বছর আড়াই আগে। শরতের এক পড়ন্ত বিকেলে উত্তরার তুষার শুভ্র কাশফুলের রাজ্যে। ঋতুতে শরতের আগমনের দিন কয়েক পরে আমি আর স্বরূপা গিয়েছিলাম কাশফুলের রাজ্য ভ্রমণে। সাথে অবশ্য আমাদের আরও এক বান্ধবী নিতুও ছিল। নিতু আর আমি গিয়েই লেগে গেলাম সেলফি নিতে। স্বরূপা সেখানেও বই নিয়ে গিয়েছিল। স্বরূপার বাদামি রঙের হাতে চকচক করছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ধূসর নীল রঙের মলাটের শেষের কবিতা নামক উপন্যাসটা। আমরা যখন মোবাইলের ফ্রন্ট ক্যামেরা নিজেদের দিকে তাক করে সেলফি নিতে ব্যস্ত, স্বরূপা তখন ব্যস্ত নিরিবিলি জায়গা খুঁজতে, যেখানে বসে সে গভীর মনোযোগ দিয়ে বই পড়তে পারবে। খানিক পরে জায়গা পেয়ে গেলেও সেদিকে হাঁটা ধরল, কিন্তু যেতে আর পারল না। আমরা দুজন স্বরূপাকে ফটোগ্রাফারের দায়িত্ব নামক ব্যস্ততা উপহার দিলাম। স্বরূপা নিজ দায়িত্বে পালন করতে গিয়ে শখানেক ছবি তুলে দিল আমাদের। তাকে টেনে টুনে কয়েকটা সেলফিও নিয়েছিলাম সেদিন। ছবি তোলা শেষে ছবিগুলো দেখতে গিয়েই স্ক্রিনে একটা চমকপ্রদ দৃশ্য চোখে পড়ল। ছবিতে আমার আর নিতুর পিছনে কয়েক গজ দূরে একটা ছেলে কতগুলো ছোট ছোট বাচ্চাকে নিয়ে গোল হয়ে বসে আছে। কোনো একটা ব্যাপার নিয়ে তারা হাসছিল। তখনই ছবিটা ক্লিক করা হয়, যার ফলে সবার হাস্যোজ্জ্বল মুখ ক্যাপচার হয়। কৌতূহলবশত আমি ঘুরে তাকালাম, পিছন ফিরে দেখলাম একই দৃশ্য তখনও চলমান। বাচ্চাগুলো হয়তো পথশিশু, চেহারায় কেমন রোগা রোগা আর অসহায় ভাব। হতে পারে পথশিশুদের নতুন ড্রেস পরিয়ে এখানে ঘুরতে নিয়ে এসেছে ছেলেটা। তবে ছেলেটার চেহারা বেশ আকর্ষণীয়। ফর্সা গোল গোল চেহারায় খোঁচা খোঁচা না কাটা কাটা দাড়ি, প্রশান্ত চোখ, খাড়া নাক আর সরু ঠোঁটের সম্মিলনে চেহারাটা নজর কাড়া। পরনে তার মেঘের ভেলা শার্ট আর কালো ডেনিম প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি। রেশমি কালো চুলগুলো যখন বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছিল, তখন হাত দিয়ে বারবার তার পেছন দিকে গুছাচ্ছিল। সেই সাথে মুখ ভর্তি হাসি আর সরু ঠোঁট, আর জিহ্বার নড়াচড়ায় গলা থেকে বেরিয়ে তৈরি হওয়া বাক্য, যা নিমিষেই আশেপাশের মানুষগুলোকে হাসির রাজ্যে নিয়ে যায়। সব মিলিয়ে চমৎকার একটা দৃশ্য, ঠিক ফ্রেমে বাঁধার মতো। ছেলেটাকে এক নজর দেখেই কেমন যেন ভালো লাগা জন্মে যায় আমার। চারদিকে তার বয়সী ছেলেরা যখন গার্লফ্রেন্ড নিয়ে ছবি তোলাতে আর রোম্যান্স করতে ব্যস্ত, তখন সে ব্যস্ত অসহায় পথশিশুদের মুখে হাসি ফোটাতে।
এমনটা কজনে পারে জানা নেই আমার। তবে সেদিন সবার মাঝে ওই ছেলেটাকে আমার অনন্যা লাগে। তার রূপ গুণ দুটোই আমাকে মুগ্ধ করেছিল, অদ্ভুত অনুভূতির জন্ম দিয়েছিল। আমি নিজের অজান্তেই ছেলেটার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। আমার ঘোর কেটেছিল স্বরূপা আর নিতুর ঝাঁকানিতে। আমার তাকানো নিয়ে সেদিন মজা নিয়েছিল দুজন। সে কি হাসাহাসি তাদের! আমার নিরামিষ বান্ধবীও যেন আমিষ হয়ে গিয়েছিল। আর আমি তো প্রথমবারের মতো কোনো ছেলের ব্যাপার নিয়ে লজ্জায় লাল হয়েছিলাম, যা ওদের হাসির মাত্রাটা দ্বিগুণ করেছে। আমি তাদের হাসি এড়িয়ে তখন ছেলেটাকেই দেখতে মনোযোগী হলাম। তারা হাসি থামিয়ে বলল, কুছ কুছ হোতা হ্যায়। আমি এক লাজুক হাসি দিয়েছিলাম সেদিন। যতক্ষণ ছিলাম ততক্ষণ ছেলেটাকেই দেখে গিয়েছিলাম। ফেরার সময় মৃদুল ভাই এসেছিল আমাদের নিতে। মৃদুল ভাই হলো আমার নিরামিষ বান্ধবী স্বরূপার আমিষ প্রেমিক। তিনি মেডিকেলের স্টুডেন্ট। বেচারা দীর্ঘ 2 বছর পেছন ঘুরে স্বরূপাকে পটিয়েছিল। মেডিকেলের পড়া থেকে স্বরূপার মন পড়া অতীব কঠিনতম কাজ বলে তার মনে হয়। একাদশ শ্রেণী থেকেই রিলেশন শুরু হয়েছে তাদের। আমি মৃদুল ভাইকে যতবারই দেখেছি ততবারই একটা কথাই জিজ্ঞেস করতাম, ভাই এই নিরামিষ নিয়ে চলেন কিভাবে? ভাইয়া প্রতিবারই হেসে জবাব দিত, ভালোবাসা বড় বেহিসাবি, কোনো নীতি নিয়ম হিসেব মানে না, বরং নিজ নীতি ভুলিয়ে দেয়। এই দেখো, তোমার নিরামিষ বান্ধবীর সাথে থেকে থেকে আমিও নিরামিষ হয়ে গেছি। এখন আমার তেমন খারাপ লাগে না। ভালোবাসি তো তাকে, তার ভালো লাগাতেই আমার ভালো লাগা। মৃদুল ভাইয়ের চমৎকার উত্তর শুনে আমি হাসতাম। ওদিকে আমার নিরামিষ বান্ধবী লজ্জায় লাল নীল হতো, যা মৃদুল ভাইয়ের ঠোঁটের কোণে মুচকি হাসির যোগান দিত। দিনের অল্প খানিক সময়ে স্বরূপা মৃদুল ভাইয়াকে দিত, তাতেই মৃদুল ভাই খুশি ছিল। কোনো অভিযোগ ছিল না তার। স্বরূপাও ভীষণ ভালোবাসত মৃদুল ভাইকে। তারা সব সময় চিঠি আদান প্রদান করত। দুজনে পাশাপাশি বসে থেকেও চিঠিতেই কথা বলতো। ব্যাপারটা আমার খুব ভালো লাগতো। আমি তো মনে মনে সিদ্ধান্তই নিয়েছিলাম যে বিয়ের পর স্বামীর সাথে চিঠি আদান প্রদান করব। ভালোবাসাটা কথার স্বরে নয়, কলমের কালিতে ফুটিয়ে তুলব। চমৎকার হবে। আমার সেই আশা পূরণ হয়েছে। যাকগে, সে অন্য কথা। আমি ফিরে আসি আমার ভালোবাসার মানুষের সাথে পথ চলার কথায়। সেদিন মৃদুল ভাই এসে আমার ভালো লাগার কথা জানতে পেরে তিনি নিজেই ছেলেটার খোঁজ এনে দিবেন বলে আশ্বাস দিলেন। আমি বেশ খুশি হলাম তার কথায়। পরদিন যথারীতি দুপুর গড়িয়ে বিকেল হতেই ছেলেটাকে দেখার জন্য চলে গেলাম আবার উত্তরাদিয়া বাড়িতে। সাথে টেনে হেঁচড়ে স্বরূপাকেও নিয়ে গেলাম। স্বরূপা সেখানে গিয়েই নিরিবিলি জায়গা খুঁজে বইয়ে মুখ গুজল। আমি আমার ভালো লাগার মানুষটাকে দেখায় মন দিলাম। আজও ছেলেটা এসেছে একদল ছোট্ট বাচ্চার সাথে করে। সবাইকে নিয়ে কাশফুলের রাজ্যে এক ফাঁকা জায়গায় গোল করে বসে আড্ডার আসর জমিয়েছে। ছেলেটা গল্প করছে আর তার কথায় বাচ্চাগুলো হেসে কুটি কুটি হচ্ছে। বোঝাই যাচ্ছে আড্ডা জমাতে ভীষণ পটু সে। মৃদুল ভাই থেকে কোনো খবর না পেয়ে সিদ্ধান্ত নিলাম নিজেই গিয়ে তার থেকে পরিচিত হব। ভালো লাগা এসেছে জীবনে, তাকে উড়ে যেতে দিব না। যত তাড়াতাড়ি সম্ভব মুঠোবন্দি করব। এ ভেবেই আমি চুপি চুপি ছেলেটার পেছনে গিয়ে অন্যদিকে ফিরে বসে পড়লাম। এমন একটা ভাব করলাম যেন আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি আর এখানে বসে জিরিয়ে নিচ্ছি। আমার নজর অন্যদিকে হলেও কানটাকে ছেলেটার আড্ডার আসরে ভেসে ওঠা কথাগুলো শোনার দায়িত্ব দিলাম। ওদের কথা খানিক শুনে বুঝলাম ওদের আড্ডার মেইন টপিক হলো জীবনের সবচেয়ে মজার ঘটনা। পিচ্চি ছেলে মেয়েগুলো তাদের জীবনে দেখা বা ঘটা সবচেয়ে হাস্যকর ঘটনা বলছে আর সবাই মিলে হেসে গড়াগড়ি খাচ্ছে। সবার ঘটনা বলার পর ছেলেটার পালা আসলো। ছেলেটা বলা শুরু করলো, আমি একটা মজার ঘটনা বলি। একবার আমি চিড়িয়াখানে গিয়েছিলাম। ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাওয়ার বানরের কাছার খানিক দূরে একটা বেঞ্চেতে বসলাম। আমার দৃষ্টি ছিল বানরের কাছার দিকে। খানিক পরে দেখলাম একটা মেয়ে কোমর অবধি খোলা চুল নিয়ে বানরের কাছা গেছে দাঁড়িয়ে সেলফি নিতে ব্যস্ত। বয়স কত হবে, 17 বা 18। মেয়েটার খানিক দূর দাঁড়িয়ে তার বোন আর দুলাভাই গল্প করছে। তাদের আচরণে বোন দুলাভাই মনে হলো। যাকে
তো হঠাৎ করে একটা বানর করলো কি, মেয়েটার চুলে গাছি ধরে দিল টান। চুলে টান পড়ায় মেয়েটার হাত থেকে ফোনটা ফেলে চিৎকার জুড়ে দিল আর বানরের হাত থেকে চুল চাড়াতে লাগে। মেয়েটা বারবার বলছে, দুলাভাই আমাকে বাঁচান, আপু আমাকে বাঁচান। মেয়েটার চিৎকার শুনে মেয়েটার বোন দুলাভাই এগিয়ে গেল। তারপর দুলাভাই মেয়েটার এক হাত ধরে দিল এক টান। তাতে মেয়েটা খানিক দূরে সরে এলো। পুরোপুরি সরে যাওয়ার আগেই বানরটা কপ করে আবারও মেয়েটার চুল ধরে ফেললো। এবার মেয়েটার দুলাভাই এসে আরও জোরে মেয়েটার হাত ধরে টান দিল। বানরও তার জোর বাড়ালো, সর্বশক্তি দিয়ে মেয়েটার চুল টেনে ধরেছে। দুলাভাই হাল ছাড়া পাত্র না, শালিকাকে বানরের হাত থেকে বাঁচিয়ে ছাড়বেন। দুলাভাই এবার মেয়েটার বোনকে চোখের ইশারা করলো। স্বামীর ইশারা বুঝে মেয়েটার বোন কোমরের কাপড় বেঁধে নেমে গেল যুদ্ধ মাঠে। স্বামীর এক হাত ধরে সেও টানছে। এদের পাল্লা বাড়ি হয়ে গেল। এবার বানর তার জোর আরও বাড়ালো। গ্রিলের ফাঁকে দু হাত বের করে মেয়েটার চুলের গাছি ধরে টান দিল। এদিকে মেয়েটা দুলাভাই সর্বশক্তি দিয়ে মেয়েটার হাত টানছে আর মেয়েটার বোন তার স্বামীর হাত টানছে। টানাটানির মাঝে এমন অবস্থা হলো যে বানর মেয়েটার চুল টেনে একদিকে থেকে, দুলাভাই হাত টানে আরেক দিক থেকে। মাঝ থেকে মেয়েটার চুল জুড়ে টান লেগে মাথা শো ছেড়ার হুকুম হলো। মেয়েটা কাতরতার সাথে বারবার চিৎকার করে বলছে, আপু দুলাভাই ছাড়েন আমাকে, বানরের চুল টানা থেকে আপনাদের হাত টানার বেশি ব্যথা লাগছে, আমাকে বানরের হাত থেকে ছেড়ে দিন। দুই পক্ষে টানাটানির মাঝে আমি দুই ভাগ হয়ে যাব। দুলাভাই নাসুর বান্দা, কোনোভাবে ছাড়বে না, শালিকাকে সে বানর থেকে ছাড়েই ছাড়বে। দুপক্ষের আবারও লেগে গেল তাদের টানাটানিতে। মাঝে নিরীহ মেয়েটার অবস্থা শোচনীয়। ছেলেটা কথাগুলো অনেকটা আবৃত্তি করে বলছে। ছেলেটার জোকস শুনে বাচ্চারা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমারও হাসি পেয়ে গেল। ধরা খাওয়ার ভয়ে মন খুলে হাসতে পারিনি। তবে পরনের শুভ্র শাড়ির আঁচলে মুখ লুকিয়ে ঠিকই হেসে নিয়েছি। খুব মজার কথা বলে ছেলেটা। ছেলেটার সাথে কথা বলার ইচ্ছাটা আর দামিয়ে রাখতে পারলাম না। ঘুরে গিয়ে বললাম, এক্সকিউজ মি। আমার কথায় ছেলেটা পিছন ফিরল। তারপর বলল, আমাকে বলছেন? হ্যাঁ। জি বলুন। আমি ক্লান্ত চেহারা বানিয়ে বললাম, আসলে আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, পানির পিপাসা পেয়েছে, আমার কাছে পানির বোতল নেই, আপনার কাছে কি মিনারেল ওয়াটার হবে? আড্ডার মাঝে ব্যাঘাত ঘটায় ছেলেটার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল। অসৌজন্যের খাতিরে না বলতে পারল না। নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে আমাকে দিল। আমি পানি খেয়ে বোতলটা ফেরত দিতে গিয়ে মুচকি হেসে বললাম, ধন্যবাদ। হেসে জবাব দিল ছেলেটা। আমি বললাম, আপনারা কোনো পিকনিকে এসেছেন? ছেলেটা একবার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে তারপর বলল, পিকনিক না, এমনি বিকালে ঘুরতে এসেছি। ও আচ্ছা, আপনার পরিচয়টা জানতে পারি? আমার তড়িৎ প্রশ্নে ছেলেটা হেসে উত্তর দিল, তুরাগ আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ি। এছাড়া দেওয়ার মতো তেমন কোনো পরিচয় নেই। তুরাগ, নাইস নেম। মনে মনে আওড়ালাম। তারপর ফিরতি হাসি দিয়ে বললাম, আমি প্রতিভা, ইস্টার্ন ইউনিভার্সিটির ইংলিশের ছাত্রী। তা আপনি এখানে কি করেন? আর এই বাচ্চারা কারা? তুরাগ তার মুখের হাসি বজায় রেখে সহজভাবে উত্তর দিল, এরা সবাই এতিমখানায় থাকে, বাবা মা আত্মীয় স্বজন নেই, ঘুরতে নিয়ে যাওয়ারও কেউ নেই, তাই আমিও ওদের প্রতিদিন এখানে নিয়ে আসি। তারপর জমি আটাতে আমিও এতিমখানায় বেড়ে উঠেছি, সেখানেই এখন শিক্ষকতা করে। তাদের কষ্ট বুঝি, তাই একটু আধটু খুশি রাখার চেষ্টা করি। তুরাগ গেতিম শুনে খারাপ লাগলো। পরিচয় জানতে চাওয়া উচিত হয়নি ভেবে নিজেকে বকলাম। তারপর মলিন মুখে বললাম, সরি, আসলে আমি জানতাম না। তুরাগ তার হাসি বজায় রেখেই বলল, আরে না, সরি হওয়ার কিছু নেই, আপনি নিজেকে দোষী ভাববেন না, সত্যি হজম করতে পারি আমি, হজম শক্তি বেশ আমার। আমি চুপ করে রইলাম। তুরাগ আবারও হেসে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ফিরে যেতে হবে, আজ তবে আসি। আমি মাথা নাড়ালাম। তুরাগ বাচ্চাদের নিয়ে গল্প করতে করতে চলে গেল। আমি মনে মনে বললাম, কি অমায়িক ব্যবহার তার হাসিটা, হায় মে মার যাওয়া বলে লাজুক হাসলাম। পরদিন থেকে নিয়ম করে প্রতিদিন দিয়াবাড়ি চলে যেতাম আর তুরাগের আড্ডায় যোগ দিতাম। কদিনের মাঝেই আমাদের বন্ধুত্ব হয়ে গেল। কথা এবং নাম্বার আদান প্রদান হলো। বন্ধুত্বটা বেশ ভালোই চলছিল। বন্ধুত্বের বয়স যখন 1 মাস 10 দিন, তখন আমি আর থাকতে না পেরে প্রপোজ করে দিলাম। তুরাগও তখন মনে মনে আমাকে পছন্দ করত। আমি তা বুঝতাম। আমি ভেবেছিলাম তুরাগ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে,
কিন্তু না, সে আমাদের দুজনের লেভেলের কথা ভেবে সাথে সাথে আমাকে ফিরিয়ে দিল। আমিও নাছোড়বান্দা, আমার ভালোবাসা তাকে বুঝিয়েই ছাড়বো। আমি তার পিছনে আঠার মতো লেগে গেলাম। ভালোবাসি ভালোবাসি বলে একরকম পাগল করে ফেলেছিলাম তাকে। সেই সাথে নানা রকম ব্ল্যাকমেল আর পাগলামি তো আছেই। না পেরে 15 দিনের মাথায় তুরাগ আমাকে অ্যাকসেপ্ট করলো। মনও আদান প্রদান হয়ে গেছে। অবশেষে শুরু হলো আমাদের ভালোবাসার জার্নি। প্রতিদিন দুজনের ভার্সিটি শেষে রিক্সা নিয়ে ঘুরে বেড়ানো, ধানমন্ডি লেকের পাড়ে বসে বাদাম খাওয়া, সপ্তাহে একদিন সিনেমা দেখা, সব মিলিয়ে ভালোই চলছিল দিনকাল। তুরাগ এতিমখানায় পড়াতো, বিনিময়ে কোনো টাকা নিত না, শুধু সেখানে থাকতো। পাশাপাশি কয়েকটা টিউশনি করাতো। টিউশনির খরচ দিয়ে নিজে আর পড়াশোনার খরচ চালাতো। মাঝে মাঝে আমাকে এটা সেটা কিনে দিত। আমার ডিমান্ড বেশি ছিল না, অল্পতেই খুশি হতাম। সম্পর্কে কোনো অভিযোগ ছিল না, দুজনেই দুজনকে বুঝতাম। দুজনের ভালোবাসাটা বেশ ছিল। তুরাগ প্রচণ্ড চঞ্চল আর হাস্যরসী মানুষ, সারাক্ষণ সবাইকে হাসাতো। আমাকেও কখনো মন খারাপ করতে দিত না। প্রচণ্ড রকমের কেয়ারিং আর সাপোর্টিং আর পজিটিভ মানুষ সে। মনটা একেবারেই স্বচ্ছ, মনে মুখে এক কথা, কোনো ধোঁয়াশা নেই। দিন যত যেতে লাগলো তার প্রতি আমার মুগ্ধতা আর ভালোবাসা বেড়েই চলছিল। কেটে গেল 2 শরৎ। চমৎকার ছিল সময়টা। তুরাগ মাস্টার্স কমপ্লিট করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেল। কিস্তিতে মিরপুরে একটা ফ্ল্যাট কিনে নিল। সম্পর্কের 2 বছর পর আমি বাসায় জানালাম তুরাগের কথা। আমার বাবা মা সবসময় আমার খুশিতেই খুশি থাকতো, তাই তারা বিনা বাক্যে মেনে নিল। তাছাড়া তুরাগ পাত্র হিসেবে চমৎকার ছিল, কোনো খারাপ দিক নেই। বিষয়টা ধীরস্থিরভাবে সব কিছু গুছিয়ে তারপর সুন্দরভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এক বখাটেপনার কারণে হুটহাট বিয়ে হয়ে গেল আমাদের। বিয়ের দিনই তুরাগ আর আমি গিয়ে উঠলাম তুরাগের কেনা মিরপুরের ফ্ল্যাটে। সেখানের থেকে তুরাগের অফিস খুব কাছে, সুযোগ সুবিধা বেশ ছিল। বাবাই বিয়েতে তুরাগকে একটা কার গিফট করলো। আমাদের ছোট্ট একটা সংসার হলো। সুখের মাঝে 6 মাস কেটে গেল। আমাদের বন্ধন ভালোবাসা আজও তেমনই আছে, যেমনটা প্রেমের প্রথমে ছিল। মাঝে তুরাগের অ্যাক্সিডেন্ট হলো। সে এখন হুইল চেয়ারে বন্দি, নিজে নিজে চলতে পারে না। তাকে দেখলে আমার কলিজাটা ফেটে যায়। আমি প্রতি মুহূর্তে আপ্রাণ চেষ্টা করি তার খেয়াল রাখার। আমি চাই সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তাকে যে আমার অনেক বড় সারপ্রাইজ দেওয়ার আছে। মাসখানেক আগেই জেনেছি আমার ভালোবাসার চিহ্ন আসতে চলেছে। এই খবরটা তুরাগকে দিব, তবে তা বিশেষভাবে। আমি ভেবে রেখেছি আর মাসখানেক পরেই তুরাগের জন্মদিন, সেদিন তাকে এই সারপ্রাইজ দিব। তুরাগ কি রিয়াকশন দেবে ভাবতেই আমার খুশিতে মন নেচে উঠছে। নিশ্চয়ই খুব খুশি হবে তুরাগ। আমার ভালোবাসার খাঁচায় আরেক পাখি যুক্ত হবে। সেও থাকবে আমার পছন্দের তালিকা জুড়ে। তাকে নিয়েও লিখব কখনো। অতি পছন্দের মানুষের তালিকা শেষে আসে অতি অপছন্দের মানুষের তালিকা। আমার লাইফের সবচেয়ে অপছন্দের, সোজা কথায় বলতে ঘৃণিত মানুষের তালিকা জুড়ে একজনই বিচরণ করে, সে হলো অভিলাষ। আমার জীবনের সকল দুঃখ কষ্টের কারণ। সেই স্কুল জীবন থেকে আমাকে টিচ করে যাচ্ছে, আঠার মতো লেগে আছে। আমি সেই স্কুল লাইফ থেকেই তাকে এড়িয়ে চলি, তাও সে আমার পিছু ছাড়ে না। তার কারণে আমি তাড়াতাড়ি করে তুরাগকে বিয়ে করেছি। তার অসভ্য আচরণের কারণে তাকে জেলে দিয়েছে বাবাই। ভেবেছিলাম বিয়ের পর অভিলাষ নামক ঝামেলাটা পিছু ছাড়বে, কিন্তু না, জেল থেকে বেরিয়েই সে আবার তার অসভ্যতা শুরু করেছে। এখন তো রীতিমতো তুরাগকে খুন করার হুমকি দেয়, বলে আমি যেন তুরাগকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে নিই, না হলে সে তুরাগ আমাকে, আমার পরিবারের সবাইকে খুন করে ফেলবে। দিনকে দিন তার অসভ্যতা বেড়েই চলেছে। আমার কয়েকটা ছবি বাজেভাবে এডিট করে আমাকে পাঠিয়েছে। খুবই আপত্তিকর কিছু শরীরে আমার মাথা অ্যাড করেছে। দেখে মনে হয় যেন এটা আমি। অভিলাষ প্রতিদিন একটা একটা করে ছবি আমাকে পাঠিয়ে থ্রেড দেয়, বলে আমাকে 2 মাস সময় দিয়েছে। এরই মাঝে তুরাগকে ছেড়ে তার কাছে না গেলে তুরাগকে খুন করবে, আর আমি এসব কাউকে জানালে ছবিগুলো ভাইরাল করে দেবে। লজ্জায় ভয়ে
এসব কথাগুলো আমি কাউকে বলতে পারি না। বাবাই আর তুরাগ তার সাথে ঝামেলা করবে, শেষে অভিলাষ তুরাগের ক্ষতি করে ফেলবে। এসব ভেবে আমি চুপ আছি। খুবই অশান্তির মাঝে দিন কাটছে আমার। না সইতে পারছি আর না বলতে পারছি। আমি তো তুরাগকে ছাড়তে পারবো না। না জানি অভিলাষ আমাদের কি ক্ষতি করে ফেলে, কি হয় আমাদের শেষ পরিণতি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে অধরা প্রতিবার পুরো ডায়েরিটা পড়ে শেষ করলো। প্রতিভা এই ডায়েরিটা মাসখানেক আগে লিখেছে, কারণ ডায়েরির প্রথম পেজে লেখা উৎসর্গ আমার আগত সন্তান। ধারণা করা যায় প্রেগনেন্সির খবর জানার পর তার আগত সন্তানকে উৎসর্গ করে প্রতিভা ডায়েরিটা লিখেছে। ভবিষ্যতে প্রতিভা তার সন্তানকে ডায়েরি উপহার দেবে বলে হয়তো সিদ্ধান্ত নিয়েছে। আগের ডায়েরিগুলো হয়তো হারিয়ে গেছে, তাই এটা নতুন করে লিখেছে। প্রতিবার ডায়েরি পড়ে অধরা খানিক ভাবল, তারপর ফোন উঠিয়ে আদাবরকে টেক্সট করলো। সব ইউনিটকে খবর দিন, চারদিকে পুলিশ মোতায়েন করুন, যত দ্রুত পারেন অভিলাষকে গ্রেপ্তার করুন। ফোন রেখে ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়ালো অধরা। তারপর গায়ে জড়ানো সাদা শার্টটা টেনে ঠিক করে কেবিন থেকে বেরিয়ে গেল। জিহাদকে ইশারায় বলল, ফলো মি। ইশারা বুঝে জিহাদ অধরার পেছন পেছন ছুটল। জিহাদ গাড়িতে উঠে বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? অভিলাষের বাসা তল্লাশি করতে হবে। এখন আমাদের সন্দেহের তালিকায় শীর্ষে আছে সে। আচ্ছা। আর মালিক সমিতির উপর নজর রাখতে বলেছিলাম। রিপোর্ট কি? ম্যাডাম, আমি কয়েকজন পুলিশ তাদের পেছনে লাগিয়েছি। একটু আগে তারা জানিয়েছে মালিক সমিতির সভাপতি সহ 5 জন কাল রাতের আধারে সবার চোখ ফাঁকে দিয়ে বর্ডার হয়ে ভারতে চলে গেছে। অধরা কড়া গলায় বলল, করা সিকিউরিটির পরও কিভাবে পালালো? ম্যাডাম, তারা ছদ্মবেশ ধারণ করেছিল। কেউ মহিলা, কেউ বুড়ি সেজে বাসা থেকে বের হয়েছে। আমাদের লোক তখন তাদের ফলো করছিল। তখন তারা মেলায় গিয়ে হাজার লোকের মাঝে মিশে গিয়েছে, যার ফলে তাদের আর পাওয়া যায়নি। মিনমিনে গলায় বলল জিহাদ। অধরা এক রাশ বিরক্তি নিয়ে বলল, যাকে খানিক সন্দেহ করি সেই পালায়, তাও অভিযোগ আনার আগেই। এরা টের পায় কিভাবে? আর মালিক সমিতির সভাপতি নিশ্চয়ই এসবে যুক্ত ছিল, না হয় পালালো কেন? অভিলাষের বাসা তল্লাশি করার পর বেরিয়ে এলো আরও কিছু চমকপ্রদ ক্লু, যা হয়তো কেস সমাধানে সাহায্য করবে। অভিলাষের রুমে ঢুকেই সবার চোখ পড়ল ফ্লোরে পড়ে থাকা র্যাপিং পেপারের ওপর। প্রতিবার লাশের ওপর মোড়ানো র্যাপিং পেপারের মতোই কিছু কাটাছেঁড়া র্যাপিং পেপার এলোমেলো অবস্থায় পড়ে আছে ফ্লোরে। নীল র্যাপিং পেপারের পাশে 2টা সালমন কালারের পেপার এবং একটা হোয়াইট নেম কার্ডও আছে। একই রকম কাগজ প্রতিবার লাশের সাথে পাওয়া গিয়েছে। র্যাপিং পেপার, স্কচ টেপ, কাঁচি সব এখনও ফ্লোরে পড়ে আছে। বোঝাই যাচ্ছে এখানে বসে কেউ কোনো গিফট প্যাক করেছে। অধরা কাটাছেঁড়া কালার পেপারের কাছে গেল, হাঁটু ভেঙে বসে কালার পেপার হাতে নিয়ে তাতে সূক্ষ্ম দৃষ্টি দিল। সাথে সাথে তার দৃষ্টিতে বিস্ময় দেখা দিল। সালমন কালারের 2টো কালার পেপারের একটা কালার পেপারের একপাশে চতুর্ভুজ আকৃতি করে ফাঁকা, যা কেটে নেওয়া হয়েছে। সেটা হয়তো কিছু লিখে কেটে গিফট বক্সে আটকানো হয়েছে। অধরা খেয়াল করে দেখল প্রথম কালার পেপারের নিচে থাকা কালার পেপারটায় লেখার অবয়ব দেখা যাচ্ছে। একটা পেপারের ওপর আরেকটা পেপার রেখে খুব ছাপ দিয়ে লিখেছে নিচের পেপারটায়, ও লেখা বসে যায়। কালি না বসলেও ছাপ খানিক স্পষ্ট পড়া যায়। নিচের পেপারের সেই লেখার ছাপাংশ দেখা যাচ্ছে, যা অধরা লাশের সাথে পাওয়া গিয়েছিল। চিরকুটে লেখা সেই কথাগুলো এখানেও লেখা আছে। তার মানে অভিলাষ এখানে বসেই চিরকুট লিখেছে, প্যাক করেছে। তবে কি সেই 10 মিনিট সময় লাশের প্যাকেট নয়, লাশ নিয়ে আসা হয়েছে। তারপর বাসায় নিজের রুমে এনে আগে থেকে কিনে রাখা জিনিসপত্র দিয়ে লাশ প্যাক করা হয়েছে। সেটাও কিভাবে হয়? বাসায় তো অভিলাষের মা বাবাও থাকে, তাদের সামনে কিভাবে লাশ আনবে? আচ্ছা, কোথাও তারা এসবে যুক্ত না তো? তেমন হতেও পারে, কারণ প্রতিবার এমন নিখুঁত শ্বাস কোনো ছেলের দ্বারা সম্ভব নয়। নিশ্চিত শ্বাসটা কোনো মেয়েই দিয়েছিল, যার খবর নিয়ে জানা গেছে অভিলাষের মা অতীতে একজন বিউটিশিয়ান ছিলেন, পার্লারের কাজও করতেন, পরে অবশ্য ছেড়ে দিয়েছেন। তার দ্বারা এসব অসম্ভব নয়। অভিলাষের রুম তল্লাশি করে পাওয়া গেল 2টো রিসিট, একটা ড্রেস কেনার রিসিট,
যাতে ড্রেসের মূল্য এবং ক্রেতার নামের স্থানে অভিলাষের নাম নিবদ্ধ। আরেকটা জুয়েলারি শপের দেওয়া রিসিট, যাতে ক্রেতা অভিলাষের নাম আর তার কেনা একটা নেকলেস সেট এবং বিশাল অঙ্কের একটা মূল্য লেখা আছে। দুটো জিনিসই কেনা হয়েছে প্রতিভা খুন হওয়ার 2 দিন আগে। রিসিট দুটো, কালার পেপার, র্যাপিং পেপার যেন অভিলাষের খুনি হওয়ার সন্দেহকে আরও গাঢ় করে দেয়। তবে অভিলাষ একা নয়, তার সহযোগীও কেউ আছে, কারণ একজনের দ্বারা কখনোই এত কিছু সম্ভব নয়। অভিলাষের রুমে কেস সম্বন্ধীয় আরও কয়েকটা জিনিস পাওয়া গেছে, যা হলো অভিলাষের ডায়েরি। ডায়েরি জুড়ে প্রতিভার বিচরণ। ডায়েরির প্রথম দিকের প্রতিটা লাইনে প্রতিভার প্রতি অভিলাষের ভালোবাসা ব্যক্ত করেছে। এ যেমন, আচ্ছা প্রতিভা, ভালোবাসার কি কোনো দাম হয়? যদি হতো তবে আমি নিজের জীবনের বিনিময়ে হলেও কয়েক সেকেন্ডের জন্য তোমার ভালোবাসা কিনে নিতাম। কি দোষ করেছি আমি? কেন এত কষ্ট দাও আমায়? একটু ভালোবাসলে কি এমন হয় বলো? খুব ভালোবাসি যে আমি তোমায়, তুমি অন্য কাউকে ভালোবাসা জেনেও বলতে পারি না তোমায়। প্লিজ আমাকে একটাবার ভালোবাসার সুযোগ দাও, কথা দিচ্ছি ভালোবাসার উচ্চ সীমায় নিয়ে যাব। এভাবে অর্ধেক জুড়ে শুধু নিজের প্রেম প্রকাশ করেছে অভিলাষ। শেষের দিকে তা পরিণয় হয়েছে রাগ আর ক্ষোভে। এই যেমন, কি ভেবেছিলে আমাকে জেলে পাঠিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হবে? এমন চিন্তা মাথায়ও এনো না। আমি জেল থেকে ফিরে এসেছি, এখন তোমার জীবন নরক করে দিব। তোমায় আমি না পেলে কাউকেই পেতে দিব না। তোমার সুখ হাসি সব আমার জন্যই হতে হবে। অন্য কারোর জন্য হলে তাকে শেষ করে দেব, তার আগে তোমাকে শেষ করে দেব, কারণ তুমি আমার ভালোবাসাকে অগ্রাহ্য করে তাকে বেছে নিয়েছো। আমি তোমাকে শান্তিতে থাকতে দিব না প্রতিভা। একই বিল্ডিংয়ে থাকি, খুব দেখা হবে। আমাদের প্রতিটা সাক্ষাৎ তোমাকে নরক মনে করিয়ে দেবে। তোমাকে এমন শাস্তি দিব যে কাউকে বলতেও পারবে না, আবার সইতেও পারবে না। সো তৈরি হও আমার প্রতিশোধ গ্রহণ করার জন্য। তুমি আমাকে ছেড়ে তুরাগের সাথে খুব সুখী বোধ করছো, তাই না? আজ তোমার সেই সুখটা ছিঁড়ে নিলাম। তোমার ভালোবাসার তুরাগকে ভাড়া গুন্ডা দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছি, যে হাল করেছি আশা করি বাঁচবে না। খুব শান্তি লাগছে। এমন একটা প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করেছি যে একটা কাকপক্ষীও জানতে পারবে না যে আমি তোমার প্রাণপ্রিয় স্বামীর মারার অ্যাক্সিডেন্ট করিয়েছি। কেউ না, সবাই জানে এটা নেহাতি আকস্মিক দুর্ঘটনা মাত্র, মূলত এটা পূর্ব পরিকল্পিত। এটা তুরাগের শাস্তি। সে কেন আমার প্রতিভা আমার ভালোবাসাকে কেড়ে নিল? সে স্কুল লাইফ থেকে ভালোবাসি আমি। আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার শাস্তি তো তাকে পেতেই হবে। তুরাগকে শাস্তি দিয়ে দিয়েছি, বেটা মরুক। একবার তুরাগের বাচ্চা মরুক, তারপর আমি আমার প্রতিভাকে আমার কাছে নিয়ে আসবো। আপোষে না হলে তুলে নিয়ে আসবো, তাও না পারলে শেষ করে দিব ওকে। ও আমার না হলে ওর বাঁচার অধিকার নেই। তুরাগের কই মাসের প্রাণ এত বড় অ্যাক্সিডেন্টের পরে বেঁচে গেল। যদিও পায়ের হাড়গোড় ভেঙে একাকার হয়ে গেছে, আর হাঁটতে পারবে না হয়তো, কিন্তু তবুও রাগ লাগছে। বেটা মরলো না কেন? মরলে ভালো হতো। কারণ তুরাগের এই অবস্থায় প্রতিভা তাকে ছেড়ে এক মুহূর্তের জন্যও যাচ্ছে না। হাসপাতাল থেকে আজ বাসায় এনেছে তুরাগকে। প্রতিভাকে দেখে মনে হয় ব্যথা তুরাগের না তার লাগছে। সে কি ব্যথিত চেহারা আর যত্ন ভাব দেখলে রাগে গা চলে যায়। এমন যত্ন পাওয়ার যোগ্য কি আমি ছিলাম না? কেন হলো এমন? ভাগ্য কেন আমার সহায় না? কেন? তবে সে যাই হোক, ওদের দুজনকে এক হতে দিব না, কখনোই না। আলাদা করে ফেলবো, একদম আলাদা। খুন করে ফেলবো, আগুন লাগিয়ে দেব, এমন কিছু করবো কাকপক্ষীও টের পাবেন আসলে হয়েছে কি। অধরা আন্দাজ করলো এগুলো অভিলাষের জেল থেকে ছাড়া পাওয়ার পর এই ডায়েরি পড়ে আরও ক্লিয়ার হলো যে অভিলাষই খুনে। প্রতিভা আর তুরাগের প্রতি তার অনেক ক্ষোভ। তুরাগকে খুন করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তুরাগ বেঁচে গিয়েছে। কিন্তু প্রতিভাকে কোনো রিস্ক না নিয়ে জানে মেরে দিয়েছে। তবে একটা ডাউট থেকেই যায়, সেটা হলো প্রতিভার হ্যান্ডরাইটিং। চিরকুটে প্রতিভার হ্যান্ডরাইটিং আসলো কিভাবে? প্রতিভাকে খুন করে অভিলাষ নিজ বাসায় এনে লাশ প্যাক করেছে। কাটাছেঁড়া গিফট পেপার দেখে মনে হয় প্রতিভার লাশ এখানেই প্যাক করা হয়েছে। র্যাপিং পেপারের সাথে সাথে চিরকুট লিখেছে। প্রতিভাকে যদি মৃতই আনা হয়, তবে প্রতিভা নিজের হাতে লিখলো কিভাবে? কোথাও প্রতিভাকে জীবিত এনে এখানে মারা হয়নি তো, কিন্তু সেটাও কিভাবে সম্ভব? ফরেনসিক রিপোর্ট অনুযায়ী প্রতিভার মৃত্যু হয়েছে রাত 3টা নাগাদ, লাশ আনা হয়েছে 4টায়। সে হিসেবে মৃতই এনেছে প্রতিভাকে। কিন্তু কথা হচ্ছে মৃত ব্যক্তির হ্যান্ডরাইটিং আসলো কিভাবে? এখানেই রহস্য। কিভাবে কি হয়েছে জট খুলবে অভিলাষকে ধরতে পারলে। কিন্তু অভিলাষ তো নাগালের বাইরে। পুলিশ চারদিকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। বসুন্ধরার আবাসিক এলাকার রাস্তা ধরে হেঁটে যাচ্ছে একটা ছেলে। হলদে ফর্সা গায়ে সাদা টি শার্টের ওপর নীল চেক শার্ট জড়ানো, পরনে তার বুলো ডেনিম প্যান্ট।
ফর্সা চেহারার ধূসর কালো ঠোঁট দ্বারা বেশ কায়দা করে সিগারেট খাচ্ছে। খানিক পর উদাসীন চোয়ালটা আকাশের দিকে তাক করে নাকমুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। দুই কানে ভর দেওয়া কালো লাল মিশ্রণের হেডফোনটা মাথায় জড়ানো। ভাবভঙ্গিতে বোঝা যায় গান টান শুনছে। সিলভার কালার ব্রেসলেট জড়ানো ডান হাতটার তর্জনী আর মধ্যমার মাঝখানে একটা সিগারেট আটকানো।